গল্প চারুলতা। লেখনীতে সঞ্জনা। নিজের স্বামীকে নিজেরই ঘরে তার কাজিনের সাথে অতরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে পায়ের তলার থেকে মাটি সরে গেল চারুলতার। চারুলতা দাঁড়িয়ে আছে ঘরের দরজার সামনে। দুপুরের আলো ফাঁক গলে ঢুকছে, অথচ তার ভেতরটা অন্ধকারে ডুবে গেছে। দরজার ফাঁক দিয়ে ভেসে আসছে এক অদ্ভুত গন্ধ, পারফিউমের সাথে ঘামে মেশানো তীব্র গরম গন্ধ। বুকের মধ্যে হাহাকার নেমে এলোর, তাও নিজেকে শক্ত রেখে হাত বাড়িয়ে এক ঝটকায় দরজাটা খুলে দিল। চোখে সামনে যা ধরা দিল, সেটার জন্য চারু কোনোদিন প্রস্তুত ছিল না। নাম চারুলতা, বাবা মায়ের একমাত্র মেয়ে, ভালোবেসে বিয়ে করেছিল আরব নামের এক যুবককে। আরব, চারুর জীবনের 10 বছরের সঙ্গী। বিয়ের আগে যার হাত ধরে কত স্বপ্ন এঁকেছিল চারু, সেই মানুষটি বিছানার কিনারায় দাঁড়িয়ে। শরীর থেকে জামাটা খোলা, মুখে চমকে ওঠার আভা। আর পাশে স্নেহা, আরবের কাজিন বোন, যে হাসি মুখে প্রায় চারুর ঘরে আসত। স্নেহা তখন কম্বল দিয়ে নিজের অর্ধনগ্ন শরীর ঢাকার জন্য ছটফট করছে। চারুর পা হঠাৎ ভারী হয়ে গেল। বুকের মধ্যে কেমন ভাঙচুর শুরু হলো, হাড়ের ফাঁকে ফাঁকে যন্ত্রণা বেজে উঠল। গলা শুকিয়ে গেল, অথচ কান্না আটকে রাখা যাচ্ছিল না। চোখে জল ভরে উঠল, সবকিছু ঝাপসা হয়ে গেল। শব্দ বেরোতে চাইলেও গলা দিয়ে স্বর বেরোল না। চারু, শোনো, এটা যেমন দেখছো তেমন কিছু না, আরও তাড়াহুড়ো করে প্যান্ট পরতে পরতে বলল। গলায় দম বন্ধ হয়ে আসা আতঙ্কের ছাপ। কিন্তু চারু কোনো কথা বলল না। সে কেবল ভাঙা পায়ের মতো পা টেনে বাইরে বেরিয়ে এল। দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো, ড্রয়িং রুমে পা রাখতেই অনুভব করল সেখানে সবাই বসে আছে, শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদ। সবার দৃষ্টি তার দিকে নিবন্ধ, যেন তারা আগেই সব জানত। যেন তারা অপেক্ষা করছিল কবে চারু হোঁচট খেয়ে ভাঙবে। চারুর শাশুড়ির মুখে একটা অদ্ভুত হাসি, ঠোঁটের কোণে বিদ্রূপের রেখা। সেই হাসির মধ্যে যেন লিখে রাখা ছিল, যেন আপদ বিদেয় হয়েছে ওনার ধার থেকে। চারু এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল পুরো দুনিয়া ঘুরছে, অথচ সে স্থির। ভেতরের ভাঙন ডাকতে সে চোখের জল মুছে ফেলল। এবার সে আর আগের মতো ভীত, চুপচাপ মেয়ে নয়। বুকের ভেতরে এক নতুন রূপ গড়ে উঠছে, যে রূপ অপমান সহ্য করবে না। সে সোজা বেরিয়ে গেল বাড়ির দরজা দিয়ে। বাইরে আকাশ তখন গোধূলির লালচে আলোয় ভরা, তবু তার ভেতরের আকাশ ছিল কালো মেঘে ঢাকা। রাস্তায় শো শো করে গাড়ি ছুটে যাচ্ছে, চারু মাতালের ন্যায় রাস্তায় হেঁটে যাচ্ছে। তো কখন হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কিছু মানুষ অবাক চোখে ওকে দেখছে, আবার কেউ ওকে পাগল ভাবছে। তবে চারুর সেই সবে কোনো খেয়াল নেই, ওর যেন বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেল। কেটে গেল 2 দিন। চারুলতা বসে আছে বাপের বাড়ির ড্রয়িং রুমের সোফায়। চারপাশে পরিপাটি পর্দা, দেওয়ালে পুরনো পারিবারিক ছবি, কিন্তু আজ এই ঘরে কোনো আনন্দ নেই, আছে শুধু বিষাদ। সামনে বসে আছে আরব, তার বাবা মা, বোন আর পাশে স্নেহা। স্নেহার মুখে সেই একই তাচ্ছিল্যপূর্ণ হাসি, যেন সে ইতিমধ্যেই নিজের জয় উদযাপন করছে। চারু আজ চুপচাপ, কিন্তু ভেতরে এক অদৃশ্য আগুন জ্বলছে। বিয়ের পর থেকে সে কতটা সহ্য করেছে, শ্বশুরবাড়ির মানুষদের তুচ্ছতাচ্ছিল্য, গালাগাল, খোঁটা। শুধুমাত্র আরবের দিকে তাকিয়ে, কিন্তু আজ সেই মানুষটাই ওর সাথে বিশ্বাসঘাতকতা করল। সবসময় ও ভেবেছে অন্তত আরব তাকে ভালোবাসে। আজ সেই ভালোবাসা ধ্বংসস্তূপ হয়ে গেছে। সে গভীর শ্বাস নিল, তারপর আরবের চোখের দিকে তাকিয়ে বলল, আমার সাথে এমন কেন করলে তুমি, আরব? ঘরে মুহূর্তের নীরবতা। আরব কিছু বলার আগেই শাশুড়ি খাক করে উঠলেন। কি এমন করেছে আমার ছেলে? হ্যাঁ, তুমি নিজেই বেশি বুঝো। চারুর দৃষ্টি এবার শাশুড়ির দিকে গেল। গলায় কম্পন থাকলেও কণ্ঠের দৃঢ়তা স্পষ্ট। আপনার ছেলে কি করেছেন আপনি জানেন না, নাকি জেনে চোখ বন্ধ করে রেখেছেন? শাশুড়ির মুখে উপহাসের ছায়া ঘন হল। এই মেয়ে, আমার ছেলে কোনো অন্যায় করেনি। ছেলেরা একটু আধটু এরকম করেই থাকে, তাতে কি হয়েছে? এটা নিয়ে এত জল ঘোলা করার কি আছে? জল ঘোলা আমি করছি? চরিত্র ঠিক নেই আপনার ছেলের, আর আপনি বলছেন আমি জল ঘোলা করছি? তোমার এত সাহস, তুমি আমার ছেলেকে দুশ্চরিত্রা বলছো?
চরিত্রের সমস্যা তো তোমার। 2 বছর বিয়ে হয়েছে, তবু আমাদের ছেলেকে সন্তান সুখ দিতে পারলে না। আবার জোর গলায় কথা বলছো। কথাগুলো চারুর বুকের গভীরে আঘাত করল। চোখে জল ভেসে উঠল, কিন্তু সে আজ নিজেকে দুর্বল হতে দিল না। তার মনে পড়ল সেই সকালটার কথা, ডাক্তারের চেম্বারে বসে রিপোর্ট হাতে পাওয়ার মুহূর্ত। ডাক্তার মৃদু হেসে বলেছিলেন, অভিনন্দন, আপনি মা হতে যাচ্ছেন। চারু সেই মুহূর্তে ভেবেছিল আর কে একটা চমক দেবে। কত স্বপ্ন জড়িয়েছিল সেই ছোট্ট কাগজের পাতায়। কিন্তু বাড়ি ফিরে পেল এমন এক দৃশ্য যা তার জীবনকে ভেঙে চুরমার করে দিল। চারু শাশুড়ির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনার মতো মহিলাদের কি বলা হয় আপনি জানেন তো মা? ওহ মা শব্দটা আপনাকে বললে সেই শব্দটির অপমান করা হবে। তখনই আরব গর্জে উঠে দাঁড়ালো, চারু, মুখের ভাষা সামলে তোমার এত স্পর্ধা হয় কি করে আমার মার সাথে এইভাবে কথা বলার? আমি ভেবেছিলাম তোমার কাছে ক্ষমা চেয়ে নিব, কিন্তু তুমি আমার ক্ষমার যোগ্যই না। আর হ্যাঁ, আমি যা করেছি বেশ করেছি। তোমার মতো মেয়ে যে আমাকে বাবার সুখ দিতে পারলো না, তার সাথে এতদিন আমি সংসার করেছি, এটাই অনেক। এখনই আমার মার কাছে ক্ষমা চাও, নয়তো আমার বাড়িতে তোমার মতো বন্ধার জায়গা হবে না। চারু তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, চোখের পলকে ঠাস করে শব্দ হলো, ঘরে হঠাৎ নিস্তব্ধতা নেমে এল। হ্যাঁ, চারু মেরেছে চটা আরবকে। ঘরে তখন এক অদ্ভুত নীরবতা। বাতাসও যেন ভারী। চারুলতার চোখে কোনো জল নেই, শুধু তীক্ষ্ণ দৃষ্টি। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে চড় মেরেছ? চারুর শাশুড়ির কণ্ঠে বিষ। তিনি চিৎকার করে চারুর দিকে ঝাঁপিয়ে এলেন। চারু দ্রুত হাত বাড়িয়ে তার কবজি ধরে ফেলল। খবরদার, আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। চারুর গলা শান্ত কিন্তু ধারালো। সেটা আপনাদের জন্য ভালো হবে না। আজ আমি আর সেই আগে চারু নই, যাকে আপনারা ইচ্ছেমতো কথা শুনিয়ে যেতে পারেন। চারুর কথা শুনে তার শাশুড়ির মুখ রাগে লাল হয়ে উঠল। আরব মুহূর্তেই গর্জে উঠল, চারু, তুমি আমার গায়ে হাত তুলেছ, এত সাহস তোমার? আবার আমার মাকে হুমকি দিচ্ছ? আমার বাড়ি তো দূরে থাক, আমার পায়ের তলায়ও তোমার জায়গা হবে না। আমি স্নেহাকে ভালোবাসি, ও আমাকে সন্তান সুখ দেবে যা তুমি দিতে পারনি। আরবের কথায় চারুর ঠোঁটে হালকা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, কিন্তু ভিতরে প্রতিটি শব্দ বিষের মতো জ্বালা ধরাচ্ছিল। এ মানুষটির জন্য সে কত কি করেছে, কত স্বপ্ন বিসর্জন দিয়েছি, কিন্তু প্রতিদানে সে কি পেল? বিশ্বাসঘাতকতা। চারু ধীরে ধীরে সামনে টেবিল থেকে একটি খাম তুলল। তুমি কি ভেবেছ আমি তোমাদের অপমানের জবাব নিয়ে আসিনি? বলেই চারু খামটি আরবের দিকে ছুড়ে দিল। আরব প্রথমে কিছুটা অবাক হলেও দ্রুত খামটা হাতে তুলে নিল। অতঃপর আরব কাগজ খুলে দেখতেই তার মুখের সব রং মিলিয়ে গেল। ঘরে এক মুহূর্তের জন্য ভারী নীরবতা নেমে এলো। কি হয়েছে আব্বা? কি আছে ওই কাগজে যা দেখে তুই এত চমকে গেছিস? চারুর শাশুড়ি কৌতূহলে জিজ্ঞেস করলেন। তখনই আরব আশ্চর্যিত কণ্ঠে বলল, চারু, সন্তান সম্ভবা আম্মু। ঘরে মুহূর্তের জন্য সব শব্দ থেমে গেল। স্নেহার ঠোঁটের হাসি মিলিয়ে গেল, আরবের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। শাশুড়ির চোখে ক্ষণিকের বিস্ময়, তারপর রাগের ঝলক। চারু শান্ত স্বরে বলল, হ্যাঁ, আমি সন্তান সম্ভবা। এখন আপনারা কি বলতে চান? আর তুমি আরও কি অজুহাত দেবে এখন? চারুর মা এতক্ষণ চুপ ছিলেন। এবার তিনি ধীরে ধীরে বললেন, যা হয়েছে সেটা আর ফিরিয়ে আনা যাবে না। আমার মেয়ে এখন অন্তঃসত্ত্বা, তাই বলছি আরব, সব ভুল বোঝাবুঝি সরিয়ে তোমরা নতুন করে শুরু করো। চারু অবাক হয়ে মায়ের দিকে তাকাল, চোখে তীব্র অবিশ্বাস। আম্মু, তুমি কি বলছো? এত কিছুর পরও আমাকে এই লোকের সাথে সংসার করতে বলছো? চারুর মা নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, করবে। ঘর ভাঙা কোনো সমাধান নয়। সংসার মানে সমঝোতা। না হলে পেটে যে সন্তান, তার কি হবে? আর তুমি ভুলে যেও না, এই বিয়েটা তুমি নিজের পছন্দে করেছ। তাই সে যেমনই হোক, তোমাকে মেনে নিতেই হবে। আম্মু। চারুর মা নিরুপায় মুখে বললেন, সংসার ছেড়ে দিলে হবে না চারু। পেটে যে প্রাণ আছে, তার ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিতে হয়। চারুর কণ্ঠ রুদ্ধ হয়ে এল। তার নিজের মা,
যাকে সে শক্তির প্রতীক ভেবেছিল, আজ তাকে এই অপমানের গহ্বরে ঠেলে দিচ্ছে। চারুর বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন বিস্ফোরিত হলো। নিজের জন্মদাত্রী মায়ের মুখ থেকে এই কথা শোনা তাকে মুহূর্তের জন্য পাথর করে দিল। সে বিশ্বাস করতে পারছিল না তার মা তার স্বামীর বিশ্বাসঘাতকতাকে এভাবে হালকা করে দেখছে। পাশে বসে থাকা বাবা চুপচাপ মেয়ের মুখের দিকে তাকিয়েছিলেন। চোখে সমুদ্রের মতো গভীরতা, একটুখানি অপেক্ষা, তারপর প্রলয়। চারু অবিশ্বাসে স্তব্ধ। ঠিক সেই মুহূর্তে শাশুড়ির ক্ষিপ্ত গলা ফেটে বেরোল, কখনোই না, আমি এই মেয়েকে আমার বাড়িতে ঢুকতে দেব না। এই দুশ্চরিত্রা মেয়ের গর্ভে কখনোই আমার ছেলের সন্তান হতে পারে না। কার না কার সন্তান কি আমার ছেলের সন্তান হিসেবে বলে দিলেই হলো। আব্বা, আমি বলে দিচ্ছি তোকে, এই মেয়েকে তুই আমার ঘরে নিয়ে যেতে পারবি না। আমার বংশের সন্তান ওর গর্ভে জন্ম নিতে পারি না। অতঃপর তিনি স্নেহার দিকে ফিরলেন। বল স্নেহা, তুই কি পারবি না আমাদের এই আপদ থেকে মুক্তি করতে? পারবি না আমাদের বংশের সন্তান জন্ম দিতে? স্নেহা শয়তানি হেসে মাথা নাড়ল। হ্যাঁ আন্টি, পারবো, তবে সেটা তখনই সম্ভব হবে যখন আরব আমাকে তার স্ত্রীর মর্যাদা দেবে। আরব, তুমি কি আমাকে ছেড়ে এই মেয়েকে গ্রহণ করবে শুধু সে গর্ভবতী বলে? আর প্রমাণ কোথায় যে এই সন্তান তোমার? ঘরভর্তি মানুষের নিঃশব্দ উত্তাপ যেন চারুলতার বুকের ভেতর থেকে উঠছিল। গলার কাছে জমে থাকা কান্না সে আর চেপে রাখতে পারল না। চোখের কোণে জমে থাকা জল নেমে এলো, কিন্তু কণ্ঠস্বর তার অটল রইল, ধীরে, স্পষ্ট, আর যেন প্রতিটি শব্দে প্রতিশোধের আগুন জ্বলছে। আরব তখনও দাঁড়িয়ে, স্নেহার দিকে একবার তাকায়, একবার চারুর দিকে। তার চোখের আগের সঙ্গে অদ্ভুত এক ধরা না পড়া ভয় লুকিয়ে আছে। সেই ভয় সে লুকোতে চাইলেও ব্যর্থ হয়। চারুর হাতের মধ্যে শক্ত করে ধরা ছিল সেই কাগজ, মেডিকেল রিপোর্ট। অতঃপর আরব নিঃশ্বাস ফেলে স্নেহার কথায় সমর্থন জানালো। হ্যাঁ, আমি মানি না এটা আমার সন্তান। আম্মু ঠিক বলেছে, তুমি একটা দুশ্চরিত্রা। তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি আমার 2টা বছর নষ্ট করেছি। তোমার মধ্যে কি আছে? না সৌন্দর্য, না স্মার্টনেস। আর স্নেহাকে দেখো, সব দিক থেকে আমার জন্য পারফেক্ট। প্রতিটি শব্দে চারুর বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছিল। সে তাকিয়ে থাকলো সেই মানুষটির দিকে যাকে একসময় নিজের জগৎ ভেবেছিল। চারু হয়তো আশা করেনি আরব এইরকম কিছু বলবে। এই আরবকে চারু চিনতেই পারছে না। এই ছেলের জন্য ও নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ার ছেড়ে দিতে দুবার ভাবেনি, আর আজ সে তাকে দুশ্চরিত্রা বলছে সে আনস্মার্ট। চারুর কণ্ঠ ফেটে এল অবশেষে। তাহলে এতদিন যাকে আমি চিনেছি, সে কে ছিল আরব? তুমি? নাকি তোমার এই মুখোশ? আরবের দিকে আর এক মুহূর্ত তাকিয়ে থাকতে পারল না চারু। চোখে না আসা অশ্রু বুকের ভেতরে জমে রইল। সে ধীরে ধীরে মাথা উঁচু করল, ঘরের সবাইকে লক্ষ্য করে বলল, ধর্মের কল বাতাসে নড়ে, এই কথাটা আপনারা মনে রাখবেন। আজ আমার সঙ্গে যা হলো তার বিচার একদিন হবে। আর তোমাকে বলছি, আরব শেষ পরিণতির জন্য তৈরি থেকো তুমি। তারপর তাচ্ছিল্য স্বরে বলল চারু, কাল কোর্টে দেখা হবে। তুই পাগল হয়ে গেছিস চারু? এই বাচ্চার কথা একবারও ভাববি না। কিন্তু এবার চারুর বাবার কণ্ঠ বাজল ঘরে, গভীর, দৃঢ়, যেন পাথর ভাঙার আওয়াজ। তুমি চুপ করো চারুর আম্মু, কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা নিয়ে বললেন তিনি। আমার মেয়ের উপর আমার অগাধ আস্থা আছে। এই চরিত্রহীন পরিবার আমার মেয়ের নখেরও যোগ্য নয়। এতক্ষণ চুপ ছিলাম কেবল এই জন্য, আমার মেয়ে কি চায় তা বোঝার অপেক্ষায় ছিলাম। এখন সে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তাতে কারো দ্বিমত প্রকাশের অধিকার নেই। যদি তোমার থেকে থাকে তাহলে তুমি ঘরে চলে যাও। কিন্তু আমি আমার মেয়েকে আর এক মুহূর্তের জন্য এই বাড়ির কাছে সঁপে দেব না। আপনারা আমার মেয়ের সাথে যা অন্যায় করেছেন তার ফল আপনারা সকলে ভোগ করবেন একদিন। আপনারা সব সত্য জানা সত্ত্বেও আমার মেয়ের চরিত্রে আঙুল তুলেছেন, অথচ সে আপনাদের ছেলের জন্য সব বিসর্জন দিয়েছিল কেবল ভালোবাসার বিশ্বাসে। আর আজ আপনারা সেই বিশ্বাসের প্রতি যে বিশ্বাসঘাতকতা করেছেন তার পরিণতি ভোগ করতে হবে আপনাদের। তিনি এবার আরবের দিকে ফিরলেন। তুমি আমার মেয়ের স্বপ্ন, ক্যারিয়ার সব ধ্বংস করেছ। শুধু তোমাকে ভালোবেসেছিলেন সে সব বিসর্জন দিয়েছে।
আর তুমি তার সাথেই বিশ্বাসঘাতকতা করলে। তোমার এই পাপের ফল তুমি একদিন ঠিকই পাবে। মনে রেখো আরব, এটা কেবল এক বাবার কথা নয়, এটা এক বাবার অভিশাপ। অতঃপর উনি মেয়ের দিকে তাকিয়ে বলল, তুমি ভয় পাবে না আম্মু, তুমি এর অনাগত সন্তান, তোমরা আমাদের ঘরের সম্মান। চারুর চোখে আবার জল চলে এল, তবে সেটা আর দুর্বলতার জল নয়, স্বস্তির, মুক্তির। সে বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ল। তারপর চারু ধীরে ধীরে উপরের দিকে হাঁটল। পেছনে রয়ে গেল বিষাক্ত কথার প্রতিধ্বনি, কিন্তু তার কানে তখন কেবল বাবার কথাগুলো বাজছে, তুমি আর তোমার সন্তান, আমাদের ঘরের সম্মান। নিজের রুমে ঢুকেই চারু মেঝেতে বসে পড়ল। এতক্ষণ নিজেকে ঠিক রাখলেও এখন আর পারছে না নিজেকে শক্ত রাখতে। ঘর নিস্তব্ধ, শুধু চারু দাঁড়িয়ে, চোখে ঝড়ের অঙ্গার। সে জানে আজকের এই ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তার গায়ে আজীবনের জন্য ডিভোর্সির তকমা লেগে যাবে। তাও নিজের ভেতরের সাহস আর নতুন জীবনের দায় নিয়ে এসে ব্যালকনির দিকে এগিয়ে গেল। ব্যালকনির ওপারে সন্ধ্যার আলো গাঢ় হচ্ছে, আকাশে নতুন চাঁদ উঠেছে। চারু জানে সামনে লড়াই কঠিন হবে, তাকে আর তার অনাগত সন্তানকে অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু ও কিছুতেই ভেঙে পড়বে না। নিজের সম্মান, নিজের সন্তান, নিজের জীবন, সবকিছুর জন্য সে লড়বে। আদালতের বারান্দা ভরা মানুষের গুঞ্জনে। চারুর মুখে এক টুকরো শব্দও নেই, অথচ চোখের ভেতর গোপন ঝড়। গায়ে হালকা নীল রঙের জামা, মুখে কোনো উজ্জ্বলতা নেই। তার সামনের বেঞ্চে বসে আরব, যেন চেনা মানুষ নয়, চোখে কোনো অনুশোচনা নেই, পাশেই স্নেহা বসে অবলীলায় হাসছে। শ্বশুর বাড়ির সকলের মুখে মুক্তির ছাপ, যেন আজকের দিনটা তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। মহলঘরে কণ্ঠ ভেসে এল, মি আরব, মিসেস চারুলতা। তখনই চারুসহ সকলেই উঠে বসল। চারু চুপচাপ ভিতরে যাচ্ছে, অথচ বুকের ভেতর বিক্ষোভের ঝড়। অ্যাডভোকেট ডিভোর্সের কারণ জানতে চাইলে আরব বিন্দুমাত্র দ্বিধা না করে বলতে লাগল, স্যার, আমার স্ত্রী দুশ্চরিত্রা মহিলা। ও আমার সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্য লোকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে। আমি নিজ চোখে দেখেছি। আর যখন ওকে হাতে নাতে ধরলাম, ও স্বীকার করতে চাইল না। ওর গর্ভে আমার সন্তান আছে বলে আমাকে ব্ল্যাকমেইল করতে চাইল। আর ওর গর্ভে যে সন্তান রয়েছে সেটিও আমার নয়। অন্য কারো সন্তানকে আমার নামে চালাতে চায়ও। এমন মেয়ের সঙ্গে আমি থাকতে পারবো না। আজই ওর থেকে আমাকে মুক্তি দেন, আর ওর গর্ভের সন্তানের দায়ও আমার না। চারুর শ্বাস আটকে গেল আরবের কথা শুনে। আরব এইরকম কিছু বলবে চারু ভাবতেও পারেনি। আরবের এইরকম মন্তব্যে চারুসহ ওর বাবা মায়ের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। চারুর চোখের অশ্রু গড়িয়ে নামল গাল বেয়ে। নিজের করা অন্যায়ের দায় তার ওপর চাপিয়ে দিচ্ছে এই মানুষটা, যার জন্য সে সব স্বপ্ন বিসর্জন দিয়েছিল। নিজের এতদিনের ভালোবাসার উপর ধিক্কার জানালো চারু। আরে দাঁড়ান আরব সাহেব, বললেই তো সব হয়ে গেল না। আগে আপনার মিসেসকে তার সাইডটা বলতে দিন, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তখনই চারুর শাশুড়ি বলে উঠলেন, আর কি বলার থাকতে পারে এই মেয়ের? যা বলার আমার ছেলে তো বলেই দিয়েছে। আপনি দ্রুত তাদের ডিভোর্স সারান। আপনারা এত ভয় পাচ্ছেন কেন? কি হলো মিস্টার আরব, উনিকে? উনি আমার মা। অ্যাডভোকেট এসে বললেন, আপনার মাকে বলুন শান্ত থাকতে, এইটা আইনি কাজ। তারপর অ্যাডভোকেট নরম গলায় বললেন, মিসেস চারুলতা, আপনি বলুন আপনার হাজবেন্ড যেসব এলিগেশন আপনার উপর দিচ্ছে সেসব কি সত্য? এ বিষয় নিয়ে আপনার কি কিছু বলার আছে? চারু দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের রেখা টেনে বলল, আমার কিছু বলার নেই স্যার। আপনি নিশ্চিত মিসেস চারুলতা? কারো চাপ থেকে বলছেন না তো এ কথা? চাইলে আমি আপনাকে আইনি সহায়তা দিতে পারি। চারু মাথা নাড়ল, না, আমার কিছু বলার নেই। অ্যাডভোকেট এবার আরবের দিকে ফিরলেন, মিস্টার আরব, আপনার ওয়াইফের গর্ভে যে সন্তান আছে সে যে আপনার নয়, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? মুহূর্তেই আরবের চোখে অস্থিরতা দেখা গেল। মনে হচ্ছে আরব একটু ঘাবড়ে গেছে, যার জন্য তার কথা আটকে গেছে। অ্যাডভোকেট দৃঢ়স্বরে বললেন, আপনার কাছে প্রমাণ আছে যে শিশুটি আপনার নয়? প্রমাণ না থাকলে ডিএনএ পরীক্ষা ছাড়া এমন দাবি গ্রহণযোগ্য নয়।
যদি সন্তানের পিতা আপনি হন তবে দায়িত্ব থেকে সরে যেতে পারবেন না মিস্টার আরব। চারুর বাবা এগিয়ে এলেন, গলায় অদম্য দৃঢ়তা। তার কোনো প্রয়োজন হবে না স্যার, আমার মেয়ের গর্ভে যে এই ছেলেরই সন্তান তার প্রমাণ দিতে হবে না আমার মেয়ের। দয়া করে আমার মেয়েকে আর অপমান করার দরকার নেই। এই সন্তানের পিতৃত্ব প্রমাণের জন্য আমার মেয়েকে কোনো প্রমাণ দিতে হবে না। অন্তত আমি আমার মেয়েকে ছোট হতে দেব না। চারু এক হাতে নিজের চোখের পানিগুলো মুছে সরাসরি আরবের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, এই ডিভোর্সের পাশাপাশি আমি আরও কিছু চাইছি মিস্টার আরব। আশা করি আপনার আপত্তি থাকবে না। তখনই চারুর শাশুড়ি চিৎকার করে উঠলেন, আমার ছেলে তোমাকে এক পয়সাও দেবে না। চারু তার শাশুড়ির দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, আপনার ছেলের এক পয়সারও প্রয়োজন আমার নেই। তাহলে আপনি আপনার স্বামী থেকে কি চান মিসেস চারুলতা? আমি একটি আইনি নথি চাই, যেখানে স্পষ্ট লেখা থাকবে আমার গর্ভের সন্তানের ওপর মিস্টার আরবের কখনোই কোনো অধিকার থাকবে না। সে সন্তানের হেফাজত বা কাস্টডির দাবি ভবিষ্যতে করতে পারবে না। চারুর সম্পূর্ণ কথা শুনে অ্যাডভোকেট আরবকে প্রশ্ন করলেন, মিস্টার আরব এই বিষয়ে আপনার কোনো আপত্তি আছে? আরব অবহেলা ভরা ভঙ্গিতে বলল, না, আমার কোনো আপত্তি নেই। আমিও এটা চাই। অতঃপর ঘন্টার পর ঘন্টা ধরে আইনি প্রক্রিয়া চলল। অবশেষে ঘোষিত হল চারু আর আরবের ডিভোর্স সম্পূর্ণ। কোর্টরুমের দরজা খুলতেই আরবের পরিবার নিঃশ্বাস ফেলে যেন ভারমুক্ত হল। চারুর বুকের ভেতর হাহাকার। এই মানুষদের কাছে সে কেবল বোঝা ছিল। আরবের খুশি দেখে চারুর বুকটা হুহু করে উঠল, তাহলে কি তোমার ভালোবাসা মিথ্যা ছিল আরব, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? কোর্টের বারান্দা পেরোতেই মাথা ঘুরে উঠল চারুর। চোখে সব ঝাপসা। কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ল সে। 6 বছর পর। চেম্বারের বাইরে নেমপ্লেটে গুটি গুটি অক্ষরে লেখা, অ্যাডভোকেট চারুলতা সিদ্দিকী। আগের সেই ভাঙ্গনের পর চারু যেন নিজেকে নতুন করে বানিয়েছিল। যে মেয়েটি একদিন অপমানের ভারে নিজেকে ঘরবন্দি করে রেখেছিল, আজ সে নিজের পরিচয় দাঁড়িয়ে আছে শহরের সবচেয়ে দক্ষ ক্রিমিনাল লয়ারদের একজন। চেম্বারের দেয়ালে ঝোলানো সার্টিফিকেট, ফাইলের স্তূপ আর বুকশেলফের গম্ভীর গন্ধ যেন তার পরিশ্রমের সাক্ষী। সেদিন বিকেলটা ছিল মেঘলা। টেবিলের ওপরে কয়েকটি কেস ফাইল ছড়িয়ে রেখে চারু চশমার ফাঁক দিয়ে নোট নিচ্ছিল। হালকা ক্লান্তি চোখে ফুটে উঠছিল, তবু মুখে দৃঢ়তা। ঠিক তখনই কাচের দরজা ঠেলে ঢুকল তার অ্যাসিস্ট্যান্ট রাহি। ম্যাম, 3 জন ভিজিটর এসেছে। গত 3 দিন ধরে আসছে, বলছে আপনার সাথেই একবার দেখা করতে হবে। ওনাদের মেয়ের ব্যাপারে। চারু কলম থামিয়ে রাহির দিকে তাকালো। কেসটি কি নিয়ে? রাহি হাতের ফাইলটা খুলে বলল, ম্যাম, ওনাদের মেয়েকে তার স্বামী প্রায়শই মারধর করে, এমনকি ডিভোর্সের হুমকিও দিচ্ছে। কিন্তু মেয়েটি অন্তঃসত্ত্বা, আর স্বামী নাকি বলছে সন্তান তার নয়। মনে হচ্ছে জটিল কেস। তবে লোকগুলোকে দেখে মনে হয় ভালো পরিবার থেকে এসেছে। তুমি উনাদের বলনি আমি ক্রিমিনাল লয়ার, ডিভোর্স লয়ার নয়? আমি উনাদেরকে বলেছি ম্যাম, কিন্তু উনারা বলছে উনাদের মেয়ের স্বামী নাকি খুব বড় লয়ার নিয়েছেন, আর ওনারা আপনার কথা অনেক শুনেছেন তাই চাইছেন আপনি উনাদের হয়ে কেসটা লড়তেন। আর মনে হচ্ছে এইটা ডিভোর্স কেস নয় ম্যাম। চারু চুপচাপ কিছুক্ষণ রাহির কথা ভাবল। তার চোখে এক মুহূর্তের জন্য সেই পুরনো ব্যথা ঝিলিক দিল, যেন কোথাও সে মেয়েটির যন্ত্রণা চিনে ফেলেছে। তারপর গলা দৃঢ় করে বলল, উনাদের ভেতরে আসতে বলো রাহি। রাহি মাথা নেড়ে বেরিয়ে গেল। চারু চেয়ারে সোজা হয়ে বসল, কাঁধে সেই পেশাদার ভরসার আস্তরণ মিলে দিল। তার সামনে আবার এক নতুন লড়াই এসে দাঁড়াতে চলেছে। কেউ একজন হয়তো বাঁচতে চায়, যেমন 6 বছর আগে সে চেয়েছিল। কয়েক মিনিট পর রাহি দরজা ঠেলে ভেতরে ঢুকল। তার পেছনে 3 জন মানুষ, একজন বয়স্ক ভদ্রলোক, পাশে মাথায় আঁচল টানা এক মহিলা, আর তাদের মাঝখানে এক যুবক। 3 জনের মুখে উৎকণ্ঠা আর ক্লান্তির ছাপ। চারু উনাদের দিকে তাকিয়ে বিনীত কণ্ঠে বলল, প্লিজ বসুন আপনারা। তারা ধীরে ধীরে সোফায় বসল। রাহি এক গ্লাস পানি এগিয়ে দিল উনাদের দিকে। বয়স্ক ভদ্রলোকের হাত কাঁপছিল, গ্লাসটা তিনি শক্ত করে ধরলেন। চারু উনার অবস্থা হয়তো বুঝতে পেরেছে। আপনারা ভয় পাবেন না, বলুন আমি আপনাদের কি সমস্যা?
জবাবে ভদ্রলোকটি বললেন, মা, আমরা অনেকের কাছে গেছি, কেউ আমাদের কেস নিতে চাইছে না। সবাই বলছে অনেক বড় উকিল উনি, ওনার সাথে তারা লড়াই করতে পারবেন না, আদালতে প্রমাণ করা মুশকিল হবে, কোনোভাবেই আমরা নাকি কিছু প্রমাণ করতে পারবো না। কিন্তু আমরা শুনেছি আপনি ন্যায়ের জন্য শেষ পর্যন্ত লড়েন। চারু নরম গলায় বলল, আপনাদের ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য। আপনার মেয়ের নাম কি? ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বললেন, মায়া। আমাদের একমাত্র মেয়ে, তাকে ওরা বাঁচতে দিবে না ম্যাম, বাঁচতে দেবে না। চারু নোটপ্যাডে নাম লিখে নিল। আপনার মেয়ের কিছু হবে না, আমি কথা দিচ্ছি। তার স্বামীর নাম? মায়ের ভাই বলল, অমিতাভ। বিয়ের 3 মাস পর থেকেই ওর স্বভাব পাল্টে গেছে ম্যাম। রেগে গেলে বেধড়ক মারধর করে। এখন বলছে এই বাচ্চা তার নয়। মায়া 5 মাসের অন্তঃসত্ত্বা। কয়েকদিন আগে ওকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়, ভাগ্যিস বড় ক্ষতি হয়নি। চারুর চোখে এক মুহূর্তের জন্য কঠোরতা নেমে এল। সে ধীরে ধীরে বলল, মায়া এখন কোথায়? আমাদের বাড়িতে। ডাক্তার বলেছেন বিশ্রামে রাখতে হবে। চারু কলম নামিয়ে গভীরভাবে তাদের দিকে তাকালো। 6 বছর আগে নিজের বুকে যে আগুন নিয়ে সে নতুন পথ ধরেছিল, আর সেই আগুনের শিখায় অন্য এক মেয়ের পাশে দাঁড়াতে চাইছে। আমি কেসটা নেব, কিন্তু আপনাদের পুরো সত্যিটা বলতে হবে। কোনো তথ্য লুকোবেন না। কোর্টে প্রতিটি শব্দের দাম আছে। ওনারা 3 জন একে অপরের দিকে তাকালো, তারপর মায়ের ভাই বলল, ম্যাম, আমরা সব বলবো। অমিতাভের পরিবার প্রভাবশালী, তাদের অনেক টাকা, রাজনৈতিক যোগ আছে। সবাই তাদের পক্ষ নেয়, তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। কিন্তু আমরা হাল ছাড়তে চাই না। আমার বোনকে তার প্রাপ্য মর্যাদা দিতেই হবে তাদের। চারু মাথা নাড়ল, চোখে দৃঢ়তা। ন্যায়ের লড়াই কখনো সহজ হয় না, কিন্তু লড়াইটা সঠিক হলে ভয় পাবেন না। তাদের সাথে কথা বলার সময় চারুর মনে পুরনো দিনের এক ঝলক ভেসে উঠছিল। সেদিন এসে চারু, যে বিশ্বাসঘাতক স্বামী আর চারপাশের মানুষের মুখোমুখি হয়েছিল, আজকে চারু তার নিজের জীবনের লড়াইকে শক্তিতে পরিণত করেছে। তখনই হঠাৎ বৃষ্টি থেমে গিয়ে জানালার বাইরে সোনালি আলো পড়ল। চারু অনুভব করল তার ভেতরের মেঘ যেন একটু পাতলা হচ্ছে। সে নোটপ্যাডে কয়েকটি নির্দেশ লিখে দিল, রাহিকে ডেকে বলল, মায়ের মেডিকেল রিপোর্ট, বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ, যেসব দিনে ওর উপর হামলা হয়েছে তার ডাক্তারের স্লিপ সব কালেক্ট করতে হবে। আর মায়ের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। রাহি মাথা নেড়ে বলল, ঠিক আছে ম্যাম। ভদ্রলোক কৃতজ্ঞতায় ভিজে গলা নিয়ে বললেন, মা, আপনাকে পেয়ে মনে হচ্ছে সৃষ্টিকর্তা নিজেই আমাদের পথ দেখিয়ে দিলেন। চারু হালকা হাসল, একটা সংযত হাসি, যা তার শক্তির আড়ালে লুকনো কোমলতার পরিচয়। মায়াকে যোগ্য মর্যাদা দেওয়ার লড়াই আমরা করব। কিন্তু একটা কথা, মায়াকে বলবেন সে যেন নিজেকে দোষী না ভাবে। ওকে অনেক কঠিন পরিস্থিতির জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে তৈরি করতে হবে। এই লড়াইয়ে অনেক কিছু হারাতেও হতে পারে, তবে শেষে জয় সত্যেরই হবে। অন্য কারো অন্যায়ের ভার ও কেয়ার ওর অনাগত সন্তানকে বইতে হবে না। অতঃপর সব কথা শেষে ওনারা 3 জন যখন বেরিয়ে যাচ্ছিল, চারু তাদের পেছনে তাকিয়ে রইল। তার বুকের ভেতর এক ধরনের উষ্ণতা আর দায়িত্বের মিশ্র অনুভূতি ছড়িয়ে পড়ল। 6 বছরের যাত্রা তাকে শিখিয়েছে, কাউকে বাঁচানো মানে শুধু আইন নয়, তাদের ভেতরের ভাঙা সাহসটুকু ফিরিয়ে আনা। টেবিলে বসে সে 1 কাপ কফি হাতে নিল। চারু অনুভব করল জীবন তাকে নতুন আরেকটা পরীক্ষা দিচ্ছে। সে জানে এই মামলাটা হয়তো কঠিন হবে, কিন্তু আরবের বিশ্বাসঘাতকতা যেমন তাকে ভেঙে দিতে পারেনি, তেমনি কোনো প্রতিপক্ষের ক্ষমতাও তাকে নত করতে পারবে না। চারু কলম হাতে তুলে লিখতে লাগল কেসের খুঁটিনাটি। শব্দের ফাঁকে ফাঁকে তার হৃদয়ে একটাই প্রতিজ্ঞা, যে ব্যথা সে একদিন সহ্য করেছিল, আজ সে সেই ব্যথা আরেক নারীর জীবন থেকে মুছে দিতে চায়। বৃষ্টির হয়তো থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো ভিজে গন্ধ। চারু তার চেয়ারটাকে সামান্য পিছিয়ে নিয়ে কাচের দেয়াল ভেদ করে শহরের দিকে তাকাল। এই শহরটা তাকে নতুন জীবন দিয়েছে, কিন্তু এর প্রতিটি রাস্তায়, প্রতিটি আদালতের সিঁড়িতে লুকিয়ে আছে পুরনো দিনের যুদ্ধের স্মৃতি।
তারা চলে গেলে চারু কিছুক্ষণ চুপচাপ বসে রইল। মায়ের গল্প যেন অতীতের ক্ষত খুলে দিল। কোর্টরুমের সেই দিনটা মনে পড়ল, আরবের মিথ্যে অভিযোগ, চারপাশের মুক্তির হাসি, নিজের বুকে বয়ে যাওয়া তীব্র যন্ত্রণা। কিন্তু আজ আর চারু ভেঙে পড়ে না। সে সেই আগুনকে ঢাল বানিয়ে ফেলেছে। তার পেশা কেবল রোজগার নয়, লড়াই, যে লড়াই আর কোনো মেয়েকে নিঃসঙ্গ হতে দেবে না। আবারও কফির কাপে চুমুক দিল, অতঃপর নোটবুকে লিখল, কেস মায়া ভার্সেস অমিতাভ ডিভি, কাস্টাডি এবং প্যাটার্নিটি ইস্যু। প্রায়োরিটি ক্লায়েন্ট সেফটি। সন্ধ্যা ঘনিয়ে এলো। চারু অফিসের কনফারেন্স রুমে রাহিকে ডেকে বলল, মায়ের মেডিকেল রিপোর্ট কাল সকালেই সংগ্রহ করতে হবে। থানায় জিডি করানোর প্রক্রিয়াটা শুরু করো। আর মিডিয়াতে যেন কিছু ফাঁস না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদের, কারণ কেস সেন্সিটিভ। রাহি মাথা নাড়ল। ঠিক আছে ম্যাম। চারু ফাইল বন্ধ করে ব্যাগে রাখল। দিনের কাজ শেষ হলেও ভেতরে এক নতুন এনার্জি জন্ম নিল। এই এনার্জির কারণ হলো চারুর সব থেকে প্রিয় মানুষটির জন্য। দীর্ঘদিনের পরিশ্রম শেষে চারু দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে হালকা কোলাহল ভেসে এল, হাসির আওয়াজ, ছোট্ট পায়ের টুকটাক শব্দ, আর তারপরেই এক ক্ষুদে কণ্ঠের উচ্ছ্বাস। মাম্মা। 5 বছরের ছোট্ট আরোহী ছুটে এসে চারুর বুকে ঝাঁপিয়ে পড়ল। চারুর মুখে ক্লান্তির রেখা মুহূর্তে মিলিয়ে গেল। সে হাত বাড়িয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। মাম্মা এসে গেছি, সোনামণি। আরোহীর চুলের ঘ্রাণে চারুর মন ভরে গেল। সেই ঘ্রাণে মিশে আছে শৈশবের নির্মলতা, মাতৃত্বের সুখ। মাম্মা তুমি এসে গেছ। আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম। আরোহীর শিশুসুলভ কণ্ঠ শুনে চারু এসে বলল, সরি সোনামণি, এর অফিসে একটু বেশি কাজ ছিল তাই মাম্মার আসতে দেরি হয়ে গেল। কিন্তু সোনামণি তুমি এখানে একা কি করছো? দাদু ভাই, দিদি ভাই কোথায়? দাদু ভাই দিদি ভাই তো ঘরে আছে মাম্মা। আচ্ছা, তাহলে তুমি এইখানে বসে খেলা করছিলে বুঝি? আরোহী মাথা দুলাল। সোনামণি তুমি তাহলে খেলা করো, মাম্মা ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, মাথা নাড়িয়ে বলল আরোহী। অতঃপর চারু ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখল, আরোহী এবং তার দাদু, দিদি সবাই বসার ঘরে খেলছে। আরোহীর সঙ্গে মিলে তারা খেলনা দিয়ে এমনভাবে খেলছে যেন তারাও বাচ্চা। আরোহীর খেলনা ছড়িয়ে আছে চারপাশে। চারু এক পলক ওদের দিকে তাকিয়ে হেসে বলল, তোমরা সবাই এখানে তো একটা ছোট্ট রাজ্য বানিয়ে ফেলেছ। জবাবে চারুর বাবা বললেন, আমার দাদু ভাই না থাকলে আমরা বুড়ো বুড়ি কি করতাম বলতো? চারু মা। ওদের কাণ্ডে চারু হাসল। ঘরের প্রতিটি কোণে উষ্ণতার পরশ। এই উষ্ণতা চারু নিজ হাতে গড়ে তুলেছে, ভালোবাসা, সাহস আর পরিশ্রম দিয়ে। আরোহী খেলার ফাঁকে ফাঁকে দেখছে, ওর আম্মু খুব মনোযোগ দিয়ে একটি নীল বই দেখছে, অর্থাৎ মায়ের ফাইলটা স্টাডি করছিল চারু। তখনই আরোহী হঠাৎ করেই বলে উঠল, আমি বড় হয়ে তোমার মতো হব মাম্মা। চারু হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা ইচ্ছা তাই হতে পারবে মা। কিন্তু মনে রেখো, কারো প্রতি অন্যায় হলে তাকে সাহায্য করবে। আরোহী গম্ভীর হয়ে মাথা নাড়ল। তার সরল মুখে ভবিষ্যতের শক্তির আভা। ঘরের আনন্দের মাঝে চারুর মনে মাঝে মাঝে পুরনো দিনের ক্ষত উকি দেয়। কিন্তু আরোহীর হাসি সেই ক্ষতকে ধীরে ধীরে সারিয়ে তোলে। আজ সে নিজেকে আর একা মনে করে না, এই ছোট্ট প্রাণটাই তার সাহসের আসল উৎস। সে মনে মনে ভাবে, আমি যতদিন বেঁচে থাকব ওকে রক্ষা করব। পৃথিবী যেমনই হোক, আরোহীর সামনে শুধু আলো দেখাতে চাই। রাতের খাবারের প্রস্তুতি শুরু হয়েছে। রান্নাঘর থেকে গরম স্যুপের গন্ধ ভেসে আসছে। আরোহী মাকে রান্নায় সাহায্য করতে চায়। মাম্মা, আমি কি তোমাকে সাহায্য করব? আরও সোনা মাম্মাকে সাহায্য করতে চাইছে। তাহলে আরও সোনা কি করবে? আরও সোনা কি মাম্মাকে চামচ চা এনে দিতে পারবে? আরোহী গর্বিত ভঙ্গিতে মাথা দুলিয়ে চামচ এনে মায়ের হাতে দিল। মেয়ের ভাবভঙ্গিমায় চারু হাসল। রাতের খাবার শেষে চারু আরোহীকে বিছানায় শুয়ে গল্প বলতে শুরু করল। গল্পটা ছিল সাহসী এক ছোট মেয়ের, যে নিজের এবং অন্যের জন্য ন্যায়ের পক্ষে দাঁড়ায়। আরোহী গল্পের মাঝপথে জড়িয়ে ধরল চারুকে। মাম্মা, ওই মেয়েটা তোমার মতো সাহসী।
চারু চুপচাপ মেয়ের কপালে চুমু খেল। হয়তো আমি যতটা সাহসী তার থেকে অনেক বেশি সাহসী হবে তুমি একদিন। আরোহীর চোখের পাতা ধীরে ধীরে ভারী হয়ে এল। সে ঘুমিয়ে পড়ল মায়ের বুকে মাথা রেখে। মেয়েকে ঘুম পাড়িয়ে চারু ব্যালকনিতে এল। রাতের আকাশে অসংখ্য তারা ঝলমল করছে। সে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে বলল, ধন্যবাদ জীবন, আমাকে এত শক্তি দেওয়ার জন্য, এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য, আরোহীকে দেওয়ার জন্য। যত ঝড়ই আসুক আমরা কখনোই একে অপরের হাত ছাড়ব না। চারু অনুভব করল, যত কষ্টই হোক প্রতিটি ভোর নতুন আলো নিয়ে আসে। তার জীবনের আলো আজ এই ছোট্ট মেয়ে এবং ওর বাবা মা, যারা তাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। কিছুক্ষণ পরে ব্যালকনিতে থেকে চারু ঘরে ফিরে এসে শান্তির নিঃশ্বাস নিল। তার ভেতরে এক অদ্ভুত স্থিরতা। সে জানে অতীতের অন্ধকার থেকে বেরিয়ে আজকের এই আলো পেতে তাকে অনেক পথ হাঁটতে হয়েছে। কিন্তু সেই আলো এখন শুধু তার জন্য নয়, তার পরিবার এবং আরোহীর জন্য। আরোহীর হাসি, ছোট্ট হাতের উষ্ণতা, মাম্মা বলে ডেকে জড়িয়ে ধরা, এসবই চারুর নতুন জীবনের অর্থ। আমি আর কোনোদিন হার মানব না, চারু নিজেকে বলল, কারণ আমার কাছে এখন এক অনন্য শক্তি আছে, আমার মেয়ে। চারু জানে কালকে থেকে এক নতুন যুদ্ধ শুরু হতে চলেছে, তবে এই যুদ্ধে যখন ও নেমেছে তার শেষ দেখে ছাড়বে। পরদিন সকালে চারু মায়াকে দেখতে গেল। শান্ত ঘরে পর্দা টানা, মায়া বিছানায় ছোঁয়া, ফর্সা মুখে ক্লান্তির রেখা, চোখে ভয় আর আশার মিশ্রণ। চারু কাছে গিয়ে নরম গলায় বলল, আমি চারুলতা সিদ্দিকী, তোমার কেসটা আমি নেব। মায়া অবাক হয়ে তাকালো, তারপর কাপা গলায় বলল, আপনি কি সত্যিই আমাকে বাঁচাতে পারবেন? চারু তার হাত ধরে বলল, তুমি প্রথমে নিজেকে বিশ্বাস করো। তুমি কোনো অপরাধ করনি। যাদের অন্যায় তাদেরকে জবাব আইনের ভাষায় দিতে হবে। আমি তোমার পাশে আছি। মায়ের চোখে জল গড়িয়ে পড়ল। সেই মুহূর্তে চারু বুঝল, এই লড়াই শুধু কাগজে কলমে নয়, এটা ভাঙা মনকে নতুন করে দাঁড় করানো লড়াই। মায়াকে দেখে চারু অফিসে ফিরে এলো। এখন অনেক কাজ, অনেক কিছু জানার বাকি, বুঝার বাকি। জানালার বাইরে আকাশে নীল রং ছড়িয়ে আছে। সে চেয়ারে বসে ফাইলের ওপর হাত রাখল। মনের ভেতর প্রতিজ্ঞা করল, মায়া এবং তার সন্তানের প্রতি কোনো অন্যায় হতে দেবে না ও, তার জন্য ওর যা করা লাগে করবে। মায়ের স্বামী যতই ক্ষমতাবান হোক না কেন, সত্যকে ও সবার সামনে নিয়ে আসবেই। চারু ল্যাপটপে কেস ফাইল খুলে টাইপ করতে লাগল। বাইরে বৃষ্টি নেমেছে, কিন্তু রোদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠছে। তখনই রুমে ঢুকল রাহি। ওর হাতে কতগুলো ফাইল। ম্যাম, আপনি যা যা বলেছেন এই ফাইলে সবকিছু ডিটেলসে আছে, আমি কি সবগুলো চেক করব? তাই করো, তবে রাহি তোমাকে কেউ সন্দেহ করিনি তো? না ম্যাম, আমি মায়ের ডাক্তার সেজেই গেছি সেখানে। ওর অসুস্থতার সবকিছুর কারণে এই ফাইলগুলোতে আছে। মায়ের স্বামী সেগুলো সরিয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু ওই যে টাকা যখন কথা বলে বাকি সব নিজে থেকেই ধরা দেয়। রাহির কথায় চারু হাসল। আরেকটা কাজ যে দিয়েছিলাম, এইটা কতদূর? ম্যাম, আমার একজন বিশ্বস্ত লোক সব খোঁজ খবর নিচ্ছে এবং মায়ের স্বামীর উপর নজরও রাখছে। ঠিক আছে, তুমি এক একটা ফাইল চেক করে আমাকে বলো। ওকে ম্যাম। কোর্টের লম্বা করিডোরে বিকেলের শেষ আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসে। চারু আজকের পরিচয় কেবল চারু নয়, একজন বিখ্যাত ক্রিমিনাল ল ইয়ার, হাতে ফাইলের স্তূপ নিয়ে কোর্ট থেকে বেরিয়ে এল। তার কাঁধে গাঢ় নীল শাড়ির আঁচল পড়ে আছে আলগোছে, চুলের কিছু অংশ কপালের পাশে গিয়ে আটকে আছে ক্লিপের ফাঁকে। চোখে দৃঢ়তার ছাপ, কিন্তু গভীরে কোথাও একটা অচেনা ক্লান্তি জমে আছে। হঠাৎ পেছনে থেকে এক পরিচিত স্বর ভেসে এল, চারু। চারু থমকে দাঁড়ালেন। অনেকদিন পর এই কণ্ঠ শুনে চারু অবাক হলো কিছুটা। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখলেন সামনে দাঁড়িয়ে রায়ান। এক মুহূর্তের জন্য কোর্টের কোলাহল মিলিয়ে গেল। রায়ানের চোখেও বিস্ময়, তারপর মৃদু হাসি খেলে গেল মুখে। মিস চারুলতা সিদ্দিকী আজ এখানে? চারু ভুরু তুললেন, ঠোঁটের কোণে এক টুকরো হালকা হাসি। তুই এখানে কি করছিস রায়ান? রায়ান কাঁধ ঝাঁকাল। সেটা তুই আমাকে বল।
ক্রিমিনাল ল ইয়ার কবে থেকে ডিভোর্স কেসে হাজির হচ্ছে? তুই তো বলতিস পারিবারিক কেসে তোর ধৈর্য নেই। চারু ঠান্ডা গলায় বলল, মায়ের পরিবার আমার ক্লায়েন্ট রায়ান। কেসটা শুধু ডিভোর্স নয়, এখানে নির্যাতনের অভিযোগও আছে। আমার লড়াই ওর নিরাপত্তার জন্য। রায়ানের চোখ বিস্ফারিত। মায়া মানে মিস্টার অমিতাভ খানের ওয়াইফের কথা বলছিস না তুই? হ্যাঁ, চারু শান্ত স্বরে জবাব দিল। কিন্তু তুই সেটা কিভাবে জানলি? রায়ান একটু অপ্রস্তুত। আমি এই কেসের অপোজিট ল ইয়ার মানে তোর অপোনেন্ট। মিস্টার অমিতাভের হয়ে এই কেসটা আমি লড়ছি। তাই এখানে। চারু নিঃশ্বাস ফেললেন। সবটা হঠাৎ স্পষ্ট। মানে এখন কোর্টে আমাকে তোর বিরুদ্ধে লড়তে হবে? রায়ান মাথা নাড়ল, যেন এখনো পরিস্থিতি বিশ্বাস করতে পারছে না। চারু শান্ত অথচ কঠিন গলায় বলল, রায়ান, তুই আমাকে শিখিয়েছিলি প্রফেশনাল আর পার্সোনাল লাইফ আলাদা। আর এখন তুই এই কথা বলছিস? ক্লায়েন্টের জন্য সততার সঙ্গে লড়াই করা আমাদের দায়িত্ব। আমরা দুই পাশে দাঁড়াবো, কিন্তু সত্যি এর ন্যায়ের জয়ী হবে শেষ কথা। রায়ান এক মুহূর্ত চুপ করে রইল। কোর্টের জানালার ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো এসে পড়ছে তার গায়ে, চোখে খানিকটা অসন্তুষ্টি আর বিস্ময় মেশানো ঝিলিক। তুই ওই শহর থেকে কবে ফিরলি রায়ান? উইখানের কেস মিটমাট? হ্যাঁ, 6 মাস লেগে গেছে ওই কেসটা টানতে আমার। এখন দুজনেই সেপারেটলি হ্যাপি। চারু মৃদু হেসে বলল, অনেক শুভকামনা রইল তোর জন্য এবং অবশ্যই আগামী কেসের জন্য। তোকেও। কিন্তু আমি যদি আগে জানতাম এই কেসটা তুই লড়ছিস তাহলে হয়তো আমি আর এই কেসটা নিতাম না। পেশার প্রতি দায়বদ্ধতা বদলানো যায় না রায়ান। আজ যদি আমরা বিপক্ষে থাকি, তবুও আমরা দুইজন আইনজীবী, এটাই আমাদের পরিচয়। রায়ান গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন পুরনো চারুলতাকে খুঁজে ফিরছে এই কঠিন পেশাদার মহিলার মধ্যে। চারু ফাইলের পাতাগুলো শক্ত করে চেপে ধরলেন। কাল শুনানি শুরু। প্রস্তুত থাকিস। আদালত রায় দেবে কাদের পক্ষে, সেটা কেবল প্রমাণের ওপর নির্ভর করবে। আমি আমার ক্লায়েন্টের ন্যায্য অধিকারকে ছাড়ব না। কথাগুলো বলেই চারু চলে যাচ্ছে। করিডোরের অন্য প্রান্তে গিয়ে চারু থেমে গেলেন। পায়ের শব্দ থেমে গেলে চারপাশের কোলাহল আবার ফিরে এল। কোর্টের সহকারী আইনজীবীদের তর্ক, টাইপরাইটারের খটখট শব্দ, অফিসারদের ডাক। তবু চারুর মাথায় এখনো সেই কথোপকথনের প্রতিধ্বনি বাজছে। ও জানে রায়ানের সাথে কেসে লড়াইটা খুব একটা সহজ হবে না। কাজের ক্ষেত্রে রায়ান কখনোই আবেগকে প্রশ্রয় দেয় না। তার কাছে কেস মানে হচ্ছে জেতার নেশা, তবে সেটা অন্যায়ের সমর্থনেই হোক না কেন। এই পেশায় রায়ানের নাম খুবই সুপরিচিত। এখনো পর্যন্ত একটা কেসে হারেনি। ওর বিপক্ষে অনেক আইনজীবী কেস লড়তে চায় না। মায়ের ক্ষেত্রেও সেটা হয়েছিল, কেউ ওর কেস নিচ্ছিল না। পরিশেষে চারু ওদের কেসটা নেই। বর্তমানে রায়ান চারুর চেয়ে সিনিয়র খুব, কিন্তু একসময় রায়ান এবং চারু ছিল খুব ভালো বন্ধু। একসাথেই ল নিয়ে পড়াশোনা করেছে, ডিগ্রি অর্জন করেছে। কিন্তু চারু এই প্রফেশন থেকে বেরিয়ে আসে আরকে বিয়ে করার পর। চারু নিজের পড়াশোনা ক্যারিয়ার সবকিছু কম্প্রোমাইজ করেছিল আরবের জন্য। তখন অবশ্য রায়ানের সাথে চারুর কোনো যোগাযোগ ছিল না। কিন্তু 6 বছর আগে চারু যখন নতুন করে প্র্যাকটিস স্টার্ট করেছিল, রায়ান ওকে প্রফেশনালি খুব সাহায্য করে। খুব বড় এবং সুপরিচিত একজন সিনিয়র আইনজীবীর সাথে রায়ান চারুকে পরিচয় করিয়ে দেয়। ওনার সাথে থেকেই চারু আবারও প্র্যাকটিস স্টার্ট করে। সেই থেকে চারু আজ নিজেকে এই জায়গায় এনেছে। আজ ও একজন সফল ল ইয়ার, মেয়ের মা, নিজের স্বপ্নের মালিক। চারু চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ডের জন্য নিজের শ্বাসের শব্দ ছাড়া কিছু শুনলেন না। তারপর ধীরে ধীরে ফাইলের পাতায় চোখ ফেরালেন। মামলার বিবরণ পড়তে পড়তে লাগল। ওইদিকে রায়ান এখনো করিডোরে দাঁড়িয়ে চারুর চলে যাওয়া দেখছে। তার চোখে কেমন এক অসমাপ্ত কথার ঝড়। কোর্টের দরজা থেকে উকি দিয়ে রাহি, চারুর সহকারী, দেখল সবকিছু। রাহি জানে এই কেসের লড়াই শুধু আইনগত নয়, দুই পুরনো বন্ধুর মধ্যে। চারু ম্যাম রায়ান স্যারকে খুব মান্য করে। সব সময় উনি বলেন রায়ান স্যার না থাকলে এতটা দূরের পথ পেরিয়ে আসা খুব একটা সহজ হতো না। ম্যাম কি এইবার পারবে রায়ান স্যারের বিরুদ্ধে লড়াই জিততে? আগামীকাল আদালতে তাদের মুখোমুখি হতে হবে।
ফাইলের ভারের চেয়েও বেশি ভারী হবে সেই দৃষ্টি, যেখানে বন্ধুত্ব আর বর্তমানের দায়বদ্ধতা একসাথে দাঁড়িয়ে থাকবে। চারু নিজের চেম্বারে ফিরে চেয়ারে বসে পড়ল। জানালার বাইরের আকাশ গোধূলির রঙে ভরে গেছে। ওর মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। সন্তানের হাসি যেন তাকে নতুন শক্তি দিল। ফাইলের প্রথম পাতা উল্টিয়ে চারু কলম হাতে নিলেন। বাইরে করিডোরে পায়ের শব্দ মিলিয়ে যাচ্ছে, রাতের পর্দা নামছে আদালতের ভবনে। কিন্তু চারুর চোখে এখন শুধু একটাই প্রতিজ্ঞা, ন্যায়ের জয়ের জন্য ও শেষ পর্যন্ত লড়বে। পরের দিন সকাল 10:07 আদালত প্রাঙ্গণে ভিড় জমতে শুরু করেছে। কাঠের গেটের বাইরে সাংবাদিকরা দাঁড়িয়ে। আজকের শুনানি অনেকের কৌতূহলের বিষয়। যেহেতু অমিতাভ পরিচিত মুখ, তাই এই খবর মিডিয়া পৌঁছে যাওয়া খুব একটা বড় ব্যাপার নয়। সেই সাথে এই কেস লড়ছে বিখ্যাত দুইজন লয়ার। তাই সাংবাদিকদের মধ্যে উত্তেজনা বাড়ছে বইকি কমছে না। 10:20 চারু নিজের গাড়ি থেকে নামল। সাদা শাড়ি, কাঁধে কালো কোট। তার চোখে আজ কেবল পেশার কঠোরতা। তার পিছনের একটি গাড়ি থেকে রাহি বেরিয়ে ফাইল হাতে। ম্যাম, সব প্রমাণ ঠিক আছে। ভিডিও ফুটেজ, মেডিকেল রিপোর্ট, সাক্ষীদের বয়ান, সব আমি সাজিয়ে রেখেছি। রাহির কথার জবাবে চারু মাথা নাড়ল। রায়ান তখন আদালতের সিঁড়িতে দাঁড়িয়ে। কালো কোট, গলায় টাই, চুলে হালকা বাতাসে উড়ে যাওয়া রেখা। চারুর দিকে তাকিয়ে হালকা হাসল, কিন্তু সেই হাসির ভেতরে চাপা উদ্বেগ। চারুর সাথে কখনো কোর্টে লড়াইয়ে নামতে হবে, সেটা সে কখনোই ভাবেনি। তাই তো চারু যখন ক্রিমিনাল বিভাগে যেতে চেয়েছিল তখন সে খুব খুশি হয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি থেকে তার সামনে এসে দাঁড়া করালো। ঘড়ির কাঁটা 11:30 ছুঁতেই বিচারপতি আসন গ্রহণ করলেন। কাঠের হাতুড়ির শব্দে আদালত নিস্তব্ধ। মুহূর্তেই ক্লার্কের কণ্ঠ ভেসে এল। মামলা নম্বর 123/2025, মিসেস মায়া বনাম মিস্টার অমিতাভ খান। চারু উঠে দাঁড়ালো। তার পাশে রাহি, পিছনে বসে আছে মায়া এবং তার পরিবার। অন্যদিকে রায়ান এবং অভিযুক্ত অমিতাভ ও তার পরিবার তাদের বিপরীত প্রান্তে বসে। অমিতাভের মুখের হাসি বলে দিচ্ছে, এই কেসে হারবে না এবং মায়াকেও বাঁধতে দেবে না সে। তখনই বিচারপতি বললেন, আজ আমরা অভিযোগের মূল শুনানি শুরু করব। বাদীপক্ষ প্রস্তুত? চারু মাথা নাড়ল। জি, মাননীয় বিচারপতি। চারু ধীরে ধীরে আদালতের মাঝখানে এসে দাঁড়াল। কণ্ঠে দৃঢ়তা, চোখে মানবিকতা। অতঃপর চারু নিজের বক্তব্য রাখতে শুরু করল আদালতের সামনে। মাননীয় বিচারপতি, আমার মক্কেল মিসেস মায়া একজন গর্ভবতী নারী, যিনি গত 1 বছরে তার স্বামী মিস্টার অমিতাভ খানের কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। আজ আমরা তারই প্রমাণ করব। শুধু নির্যাতন নয়, গর্ভস্থ শিশুকে অস্বীকার করে অভিযুক্ত তার দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছেন এবং আমার মক্কেল মায়া এবং তার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু ভাগ্যক্রমে আমার মক্কেল এবং তার অনাগত সন্তান বেঁচে যায়। আমি চারুলতা সিদ্দিকী মহামান্য আদালতের কাছে অনুনয় করছি, মিস্টার অমিতাভকে তার করা অন্যায়ের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তখনই রায়ান উঠে দাঁড়াল। তার ভাষায় ছিল সংযম, কিন্তু যুক্তিতে তীক্ষ্ণতা। মাননীয় বিচারপতি, আমার মক্কেল অমিতাভ খান আজ এখানে দাঁড়িয়ে আছেন মিথ্যা অভিযোগের মুখে। পারিবারিক কলহকে ব্যবহার করে বাদীপক্ষ বড় অঙ্কের সম্পত্তির জন্য এই মামলা এনেছেন। আমার কাছে প্রমাণ আছে, অমিতাভ মায়াকে কোনোদিন আঘাত করেননি। উল্টো মায়া এবং তার পরিবার মিলে আমার ক্লায়েন্ট এবং তার পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে। মুহূর্তেই আদালতের ভেতরে চাপা গুঞ্জন উঠল। বিচারপতি হাত তুলে শান্ত করলেন। বিচারপতি চারুর উদ্দেশ্যে বললেন, চারুলতা সিদ্দিকী, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে অমিতাভ খানের বিরুদ্ধে? থাকলে তা আদালতে পেশ করুন। অবশ্যই। আমি আপনার কাছে অনুমতি চাইছি। আমার মক্কেলের ঘনিষ্ঠতম বন্ধু শ্রীমতী আশাকে আমি কাঠগড়ায় রাখতে চাইছি। অনুমতি দেওয়া হলো। অতঃপর আশা কাঠগড়ায় এসে উপস্থিত হল। তো মিস আশা, আপনি বলুন, আপনি কিভাবে বুঝেছিলেন যে আপনার বান্ধবী অর্থাৎ মায়াকে তার শ্বশুর বাড়িতে অত্যাচার করা হয়? আশা কাঁপা গলায় বলল, আমি যখনই মায়ের সাথে দেখা করতে যেতাম, মায়ের শরীরে আঘাতের দাগ দেখতে পেতাম। প্রথমে ও কিছু বলতে চাইতো না আমাকে, তাই আমিও জোর করতাম না,
কিন্তু মারের চিহ্ন ওর শরীরে দিনের পর দিন বেড়ে যেতে লাগলো, ক্ষত হয়ে যাওয়া স্থানগুলোতে শুকানোর আগে আবারও ক্ষত হতে লাগলো। তারপর একদিন ও আর সহ্য করতে না পেরে আমাকে বলল যে ওর স্বামী এবং ওর পরিবার প্রতিদিন ওকে নির্যাতন করে চলেছে। আমি ওকে বলি ও যেন ওর পরিবারকে এই বিষয়গুলো জানায়। তারপরও কত রাত ফোনে ওর কান্নার শব্দ শুনেছি তা বলার বাইরে। আসার কথার মাঝেই রায়ান উঠে দাঁড়িয়ে ক্রস এক্সামিনেশন শুরু করলো। তার প্রশ্ন ছিল ধারালো, যেন সাক্ষীর স্মৃতি পরীক্ষা করছে। তো মিস আশা, আপনি বলছেন মিস মায়ার হাজবেন্ড তাকে টর্চার করত, তাই তো? হ্যাঁ। আপনি কি প্রত্যেকটা ঘটনার সময় নিজে উপস্থিত ছিলেন? কিংবা নিজ চোখে আপনি দেখেছেন মিস্টার অমিতাভকে তার স্ত্রীর গায়ে হাত তুলতে, তাকে অত্যাচার করতে? না। কিন্তু তাহলে এগুলো কি শোনা কথা নয় মিস আশা? আশা থমকে গেল। আদালতের ভেতরে টানটান নীরবতা। চারু হালকা হাসল। আপনার সম্মতি নিয়ে, মাননীয় বিচারপতি? বলেই চারু এগিয়ে গিয়ে বলল, মিস আশা, আপনি কি সেই দিন মায়ের কোনো ছবি তুলেছিলেন? জি। চারু ছবি আদালতে জমা দিলেন, স্পষ্ট নীলচে দাগ মায়ের হাতে। তাতে কি প্রমাণ হয় মিস সিদ্দিকী, এই ছবি যে নকল নয় কিংবা প্রিপ্ল্যানেড নয় তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? এমন তো হতে পারে এইগুলো মিস মায়া এবং তার পরিবারের প্ল্যান করা। আমার ক্লায়েন্টকে ফাঁসানোর জন্য ওনারা নিজেই এইগুলো করেছেন, নয়তো সেই মুহূর্তে দাঁড়িয়ে মিসেস মায়া পুলিশের কাছে না গিয়ে তার ফ্রেন্ডকে এই চিহ্নগুলি ফটো তুলতে কেন বলবেন? চারু হেসে বিচারপতির দিকে তাকিয়ে বলল, মাননীয় বিচারপতি, আমি আদালতে মায়ের কিছু মেডিকেল রিপোর্ট পেশ করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। চারু এবার ফাইলের পরের অংশ খুলল। মাননীয় বিচারপতি, এগুলো মায়ের মেডিকেল রিপোর্ট। মায়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন, যা গর্ভাবস্থার জন্য বিপজ্জনক। রিপোর্টে উল্লেখ আছে এই আঘাত বাইরের বল প্রয়োগের ফল। চারু আরেকটি ফাইল খুলল। এবং এটি সিসিটিভি ফুটেজ। অমিতাভ খানের নিজস্ব গাড়ির পার্কিং লটে রেকর্ড করা। আমি এইটা প্লে করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। অতঃপর স্ক্রিনে দেখা গেল অমিতাভ মায়াকে গাড়ির ভেতর জোরে ধাক্কা দিচ্ছেন। ফুটেজ তারিখ ও সময় স্পষ্ট। রায়ান উঠে দাঁড়ালো। এই ফুটেজের সত্যতা? চারু শান্ত স্বরে বলল, ফরেন্সিক রিপোর্ট সংযুক্ত করা হয়েছে, ভিডিও টেম্পার করা হয়নি। মুহূর্তেই আদালতের গ্যালারিতে আবারও গুঞ্জন ছড়িয়ে পড়ল। রায়ান এগিয়ে এসে আবারও বলল, মিস সিদ্দিকী, ভিডিওতে যা দেখা যাচ্ছে তা পরিষ্কার নয়। হয়তো দুজনের মধ্যে তর্ক হচ্ছিল, কিন্তু শারীরিক নির্যাতনের প্রমাণ স্পষ্ট নয়। চারু রায়ানের চোখে চোখ রেখে বলল, মিস্টার রায়ান, গর্ভবতী মহিলাকে ধাক্কা দেওয়া নির্যাতন নয়? রায়ান থেমে গেলেন। তার যুক্তি যেন কোথাও গিয়ে ভেঙে পড়ছে। চারু আবার বলল, আমরা আরও একটি প্রমাণ হাজির করছি, ডিএনএ টেস্ট রিপোর্ট। এটি প্রমাণ করছে গর্ভস্থ শিশুর জেনেটিক তথ্য অমিতাভ খানের সঙ্গেই মেলে। সেক্ষেত্রে অনাগত সন্তানের দায়িত্ব নিতে মিস্টার অমিতাভ খান বাধ্য এবং দীর্ঘ 1 বছর ধরে সেও তার পরিবার মায়াকে শারীরিক এবং মানসিক অত্যাচার করে গেছে এবং সেই সাথে মায়াকে এবং তার সন্তানকে খুন করার চেষ্টা করেছেন উনি। আমি মাননীয় আদালতের কাছে মিস্টার অমিতাভ এবং তার পরিবারকে উপযুক্ত শাস্তির অনুরোধ করছি। মুহূর্তেই আদালত নিস্তব্ধ। অমিতাভের মুখে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ল। রায়ান ফাইল দেখে কিছুক্ষণ চুপ রইলেন। তারপর মাথা নাড়লেন। মাননীয় বিচারপতি, ডিফেন্সের আর কোনো প্রশ্ন নেই। বিচারপতি দীর্ঘ সময় নোট লিখলেন। আদালতের বাতাস ভারী হয়ে আছে। সবাই অপেক্ষা করছে। অবশেষে তিনি মাথা তুললেন। উপস্থাপিত প্রমাণ, সাক্ষ্য এবং রিপোর্ট পর্যালোচনা করে আদালত এই রায় ঘোষণা করছে যে অভিযুক্ত মিস্টার অমিতাভ খান স্ত্রীকে শারীরিক নির্যাতন করেছেন এবং গর্ভস্থ সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন। সুতরাং তিনি গিল্টি প্রমাণিত। হাতুড়ির শব্দে আদালত কেঁপে উঠল। মায়ের চোখে জল। চারু তার কাঁধে হাত রাখলেন। রায়ান নীরবে মাথা নিচু করলেন, পেশাগত সম্মান বজায় রেখে। কোর্টরুম ফাঁকা হলে রায়ান চারুর দিকে এগিয়ে এল। তুই অসাধারণ লড়েছিস, চারু, ধীরে বলল সে। চারু শুধু বলল, আমি ওকে ন্যায় দেওয়ার জন্য যা প্রয়োজন ছিল তাই করেছি রায়ান। রায়ান হালকা হাসলেন।
আজকের জয় শুধু আইনগত নয়, তোর সাহসেরও জয়। জবাবে চারু হালকা হাসল, তারপর মায়ের হাত ধরে কোর্ট থেকে বেরিয়ে এল। সূর্যের আলোয় তার মুখে শান্ত দৃঢ়তা, চোখে মৃদু তৃপ্তি, ন্যায়ের জয়ও নিশ্চিত করেছেন। বিকেলের সোনালি আলো হালকা ঝরে পড়ছে চারুর মাথার উপর। আজ চারুরা বেরিয়েছে সমুদ্রের উদ্দেশ্যে। আরোহী কিছুদিন ধরে খুব করে বায়না করছে সমুদ্র দেখবে, তাই আজ পুরো পরিবার সহ বেরিয়েছে সমুদ্রের উদ্দেশ্যে। 5 বছরের ছোট্ট মেয়েটি ধূপ চোখ ভরা কৌতূহল নিয়ে এদিক সেদিকে তাকাচ্ছে। কোলের খেলনাটা আঁকড়ে ধরে রেখেছে সে। রাস্তায় জ্যামের সমস্যার কারণে 8 ঘন্টা যাবৎ গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িতে বসে থাকা চারু ধৈর্যের প্রতীক হলেও আরোহীর অস্থিরতায় তার বিরক্তি ধরা পড়ছে। গাড়ি ছাড়তেই আরোহীর উচ্ছ্বাস বেড়ে গেল। চারু হেসে মেয়ের দিকে তাকিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি বলতো সোনামা? আরোহী হাত দুটো উঁচু করে বলল, মাম্মা, আমরা সি বিচে যাচ্ছি, সমুদ্রে বড় বড় ঢেউ দেখতে। চারু হেসে ফেললেন, তাই নাকি? ঢেউ কি দেখতেই হবে? আরোহী আদুরে ভাবে মাথা নাড়ল। অতঃপর চারু ওর বাবা মার উদ্দেশ্যে বলল, আজ যেহেতু আমরা সমুদ্রে যাচ্ছি, আজ রাতটা হয়তো শহরের কাছাকাছি কোনো রিসোর্টেই থাকতেই হবে আব্বু। হ্যাঁ, এত দূর থেকে আবার ব্যাক করা সম্ভবপর নয়। চারুর বাবা বললেন। তখনই আরোহী বলল, মাম্মা, আমার কিন্তু আইসক্রিম চাই। চারু হেসে উত্তর দিল, আইসক্রিম হবে, তবে আগে সবাই ভালোভাবে খাবার খাবে। গাড়ি ধীরে ধীরে জ্যাম পেরিয়ে সমুদ্র সৈকতের রাস্তায় নামল। জানলার বাইরে আলো ছায়ার খেলা। উঁচু বিল্ডিং, ব্যস্ত মানুষ, হর্ন বাজানো গাড়ি, সব মিলিয়ে এক জীবন্ত কোলাহল। কিন্তু গাড়ির ভেতরে ছিল একেবারেই ভিন্ন দৃশ্য। চারুর বাবা জানলার বাইরে তাকিয়ে গভীর ভাবনায় ডুবে আছেন। চারুর মা নীরবে প্রার্থনা করছেন, যেন এমন সুখের মুহূর্ত বারবার ফিরে আসে। তখনই আরোহী গান গাইতে শুরু করল নিজের মতো করে। মাম্মা, আমার গান শুনবে? চারু হাসি মুখে বললেন, হ্যাঁ, অবশ্যই শুনব, আমার সোনামার গলার গান। ছোট্ট কণ্ঠে মিষ্টি সুর ভরে উঠল গাড়ির ভেতর। চারুর বাবা মাও এইবার হাসি মুখে নাতনির দিকে তাকালেন। চোখে জল এসে গেল তাদের, তবে সেটা আনন্দের। এই সুখে যেন কখনোই কারোর নজর না পড়ে। ঘণ্টাখানেক পর তারা পৌঁছালো সমুদ্রের কাছাকাছি এক সুন্দর রিসোর্টে। রিসোর্টের ফটক দিয়ে ঢুকতেই দেখা গেল চারপাশে ঝাউ গাছের সারি, দূর থেকে ভেসে আসছে ঢেউয়ের শব্দ। আরোহী দৌড়ে গিয়ে দাঁড়ালো বারান্দায়। মাম্মা, দেখো, সমুদ্র, এত বড় ঢেউ। চারু এগিয়ে গিয়ে মেয়েকে কোলে তুলল। হ্যাঁ সোনা, এটাই সমুদ্র, জীবনের মতোই বিশাল আর অনন্ত। বাবা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এসে পাশে দাঁড়ালেন। তার চোখে শান্তি, বউ, মেয়ে, নাতনিকে, পরিবারকে দেখে মনে হচ্ছে এটাই তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। সন্ধ্যায় সবাই সমুদ্রের ধারে গেল। আকাশে লাল সূর্যের শেষ আলো মিশে যাচ্ছে নীল জলে। বাতাসে লবণাক্ত গন্ধ। আরোহী বালিতে বসে বালুর ঘর বানাচ্ছে। চারুপাশে বসে সাহায্য করছে। মাম্মা, এটা হবে আমার বাড়ি। তুমি আমার সঙ্গে থাকবা, দিদি ভাই থাকবা, দাদু দিদা থাকবা। চারু মেয়েকে জড়িয়ে ধরল। হ্যাঁ সোনা, আমরা সবাই একসাথে থাকব, সব সময়। বাবা মা বেঞ্চে বসে চারু এবং আরোহীকে দেখছেন এবং সমুদ্রের শব্দ শুনছেন। তাদের মুখে হাসি, যেন সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ এই নীল ঢেউগুলো ভাসিয়ে নিয়ে গেছে। রিসোর্টে ফিরে ওরা সবাই ডিনারে বসল। গরম গরম ফ্রাইড রাইস, মাছ ভাজা, সালাদ আর শেষে আইসক্রিম। আরোহী খাওয়ার পর হাসতে হাসতে বলল, মাম্মা, খুব খুব টেস্টি খাবার। চারুর বুক ভরে গেল ভালোবাসায়। হ্যাঁ সোনা, খুব টেস্টি। ভুটগালের মতো সবগুলো খাবার শেষ করবে আমার আরো সোনা, তাই না? হ্যাঁ, আদুরে ভাবে মাথা দুলিয়ে বলল আরোহী। রাত 10টা। রাতের আকাশে তখন চাঁদ উঠেছে। জানলার বাইরে দাঁড়িয়ে চারু সমুদ্রের দিকে তাকালেন। জীবনের লড়াই, কোর্টরুমের যুদ্ধ, বিশ্বাসঘাতকতার স্মৃতি, সব যেন মিলিয়ে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে বাবা ধীরে বললেন, তুই আজ আমাদের সব স্বপ্ন পূরণ করলি মা।
তোর জন্যই আমরা সবাই আবার হাসতে পারছি। চারু বাবার হাত ধরলেন। আমি শুধু চেয়েছি আমরা সবাই একসাথে থাকব, সুখী থাকব। চাঁদের আলোয় চারুর মুখে ভেসে উঠল অদ্ভুত শান্তি। পরের দিন সকাল সকালই চারুরা রিসোর্ট থেকে বেরিয়ে গেল, উদ্দেশ্যে চারুর বাবাকে ডক্টর দেখিয়ে তারপর বাড়িতে ফিরবে ওরা। প্রায় 1.5 ঘন্টা রাস্তা পেরিয়ে ওরা সমুদ্র সৈকত পেরিয়ে হাসপাতালে এসে উপস্থিত হলো ওদের গাড়ি। হাসপাতালের সামনের লম্বা গেটের পাশে দাঁড়িয়ে আছে আরোহী ওর দিদিভাই সহ। চারু নরম গলায় বলল, আম্মু, তুমি আরোকে নিয়ে এখানে বসে থাকো, আমি আব্বুকে নিয়ে ভিতরে যাচ্ছি। আরো মা, দিদিভাইকে একদম জ্বালাতন করবে না, বুঝেছ? মাম্মা আর দাদু ভাই এখনই যাব আর এখনই আসব। আরোহী ঠোঁট বাঁকিয়ে মাথা নাড়ল। ঠিক আছে মাম্মা। চারু হাসল, অতঃপর বাবার হাত ধরে ভেতরে ঢুকে গেল। ভেতরে গিয়ে ডাক্তার চেক আপ করলেন চারুর বাবাকে। ধবধবে সাদা কোটে মোড়া ডাক্তার শান্ত গলায় চারুর বাবার কিছু টেস্টের রিপোর্ট বুঝিয়ে দিলেন। সব একদম ঠিক আছে মিস সিদ্দিকী, আপনার বাবার বয়স হয়েছে ঠিকই, তবে নিয়মিত ওষুধ আর ডায়েট মেনে চললে চিন্তার কিছু নেই। চারুর বুক থেকে একরাশ দুশ্চিন্তা নেমে গেল। বাবা যেন ছোট্ট শিশুর মতো তাকালেন তার দিকে। দেখলি তো মা, তোর আব্বুর শরীরে আর তেমন সমস্যা নেই। চারু বাবার হাত চেপে ধরল। প্রায় ঘন্টা খানিক পর তারা হাসপাতালের গেট থেকে বেরোল। গাড়ির পাশে দাঁড়িয়ে আরোহী দৌড়ে মায়ের কাছে এল। মাম্মা চেক আপ হয়ে গেছে? চারু মেয়েকে কোলে তুলে নিলেন। হ্যাঁ, হয়ে গেছে। চারুর মা এগিয়ে এলেন। ডক্টর কি বলেছে রে মা? চারু হেসে জবাব দিলেন, সবকিছু ঠিক আছে আম্মু, চিন্তার কিছু নেই। বাবা নরম কণ্ঠে বললেন, আচ্ছা তাহলে চল এখন বাড়িতে, ভীষণ টায়ার্ড লাগছে। আমার দাদু ভাইয়ে জানি খুব টায়ার্ড হয়ে গেছে, তাই না দাদু ভাই? আরোহী ক্লান্ত ভঙ্গিতে মাথা নাড়ল। হাসপাতালের সামনে বিকেলের রোদ একটু নরম হয়ে এসেছে। চারু ওর হাত ধরে ধীরে ধীরে গাড়ির দিকে যাচ্ছিল। পাশে আরোহী ছোট ছোট পায়ে লাফাতে লাফাতে মায়ের দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করতে চাইছে, তবে চারু যেন কোথাও ব্যস্ত, মনটা অন্যদিকে। চারুর বাবার ডাক্তার দেখানো শেষ হয়েছে, সবাই ঘরে ফিরবে, এমন সময়ই এক অপ্রত্যাশিত মুহূর্ত। হঠাৎই ভিড়ের ভেতর থেকে এক পরিচিত জোড়া চোখ গিয়ে আটকাল চারুর উপর। পুরনো দিনের মতোই গম্ভীর দৃষ্টি, তবে তাতে এখন বিস্ময়ের ছায়া। লোকটি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। চারু। একটু ফাঁকা জায়গা পেয়েই চারু যখন গাড়ির দরজার দিকে এগোচ্ছে, তখনই পেছনে থেকে গভীর কণ্ঠস্বর ছিঁড়ে এলো, চারু। এক মুহূর্তে চারুর পা যেন মাটিতে গেঁথে গেল। বুকের ভেতর ধক ধক শব্দ, একটা গভীর, সুপরিচিত পুরুষকণ্ঠ। কণ্ঠস্বরটা এমন, যেন মনের ভেতর ঘুমিয়ে থাকা অনেকগুলো ক্ষত একসাথে খচখচিয়ে উঠল। চারু থমকে দাঁড়ালো, পা জমে গেল মাটিতে। আরোহী অবাক চোখে মাকে দেখছে, বুঝতে পারছে না কেন আম্মু হঠাৎ থেমে গেল। চারুর আম্মু আব্বু চমকে গেলেন। চারু ধীরে পিছনে ঘুরে তাকালো। চারু হঠাৎ থমকে দাঁড়ালো। হাসপাতালের গেটের সামনে সবে আব্বুর চেক আপ সেরে গাড়ির দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় পেছনে থেকে ডাকা হলো তাকে। কণ্ঠস্বরটা এত পরিচিত, এত চেনার সঙ্গে সঙ্গেই চারুর বুকের ভেতর কেঁপে উঠল। পিছনে ঘুরতেই যা দেখল, চোখে যেন বিশ্বাস হলো না। হুইল চেয়ারে বসে আছে আরব, সেই মানুষ যার হাত ধরে একদিন সে স্বপ্ন দেখেছিল, অথচ যার হাতেই তার জীবনটা গুড়িয়ে গিয়েছিল। আর তার পাশে দাঁড়িয়ে আছে আরবের মা বাবা। তাদের মুখে লুকোনো বিস্ময়, অনুশোচনা, আবার অদ্ভুত এক অস্বস্তি। চারুর বুকের ভেতর দম আটকে এল। এত বছর পর এই পরিস্থিতিতে হঠাৎ এরকম মুখোমুখি সে আশা করেনি। ঠিক তখনই ছোট্ট হাতটা চারুর আঙুল চেপে ধরল। মাম্মা, বাড়িতে যাবে না? আমার তো খুব ঘুম পেয়ে গেছে। আরোহীর মিষ্টি গলা যেন চারুকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনল। কিন্তু আরব আর তার বাবা মা, তাদের চোখ এবার স্থির হয়ে গেল বাচ্চাটার উপর। এক মুহূর্তেই যেন সব বোঝা হয়ে গেল। মেয়েটি কার, কাকে রিজেম্বল করছে, আর কতটা সম্পর্কিত, সব প্রশ্নের উত্তর যেন তাদের চোখের দৃষ্টিতেই মিলল। চারুর বাবা মাও লক্ষ্য করলেন সেই অপরাধবোধের ছাপ।
বিশেষ করে আরবের মুখে যে অনুশোচনার রেখা তা স্পষ্ট। কিন্তু চারু কিছুতেই এই মুহূর্তে নিজের মেয়ের সামনে দাঁড়িয়ে কোনোরকম উত্তেজিত বা বিশৃঙ্খল দৃশ্য তৈরি করতে চাইল না। সে মেয়ের হাত ধরে গাড়ির দিকে এগোতে উদ্যত, ঠিক তখনই পিছন থেকে কেঁপে ওঠা ভাঙা গলায় ভেসে এলো ডাকটা। চারু, কেমন আছো তুমি? আমাকে চিনতে পারলে না বুঝি? চারুর পদক্ষেপ থেমে গেল। বুকের ভেতর হাহাকার করে উঠল সব পুরনো স্মৃতি। কিন্তু চোখে কোনো আবেগের ছাপ ফেলল না। সে বরং ধীরে ঘুরে মায়ের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আম্মু, আব্বু, তোমরা আরোকে নিয়ে গাড়িতে যাও, আমি আসছি। মা কেবল মেয়ে চোখে চোখ রেখে কিছু বোঝার চেষ্টা করলেন, কিন্তু তারপর একটিও শব্দ না বলে নীরবে মাথা নেড়ে নিলেন। ছোট্ট আরোহীকে কোলে তুলে নিলেন, গাড়ির দিকে এগিয়ে গেলেন। চারু দাঁড়িয়ে রইল মুখোমুখি অতীতের সঙ্গে। তবে তার পাশে দাঁড়িয়ে আছে তার বাবা। উনি কখনোই কোনো পরিস্থিতিতে মেয়েকে একা ছাড়বেন না। একটু দ্বিধা, একটু চুপচাপ মুহূর্ত পার হতেই হুইলচেয়ারের পাশে দাঁড়ানো মহিলার কণ্ঠ ভেসে এলো, চারু মা, তুমি কেমন আছো? শাশুড়ির এহেন কথায় চারু এবং ওর বাবা যেন বিস্মিত হয়ে গেল। যে কণ্ঠ একসময় তাকে শীতল আগুনের মতো পুড়িয়ে দিয়েছিল, সেই শাশুড়ি, যিনি একদিন তার প্রতিটি পদক্ষেপে অপমানের তীর ছুঁড়েছিলেন, আজ দাঁড়িয়ে ডাকছেন চারু মা। এইটা যেন চারু বিশ্বাসই করতে পারছে না। চারু চোখে এক ঝলক তাকালেন, ঠোঁটে হালকা তাচ্ছিল্যের রেখা ফুটে উঠল। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আরব কোনো ভনিতা ছাড়াই বলল, চারু, ওই বাচ্চা মেয়েটা আমার মেয়ে তাই না? চারুর শাশুড়িও মাথা নাড়িয়ে জিজ্ঞেস করল, আমার নাতনিও তাই না চারুমা? এই প্রশ্নটা করার অধিকার আপনারা অনেক আগেই হারিয়েছেন, আশা করি সেটা আপনাদের মনে আছে। আমি আমার মেয়ের সামনে কোনো সিন ক্রিয়েট চাই না, আর না আমি কোনোভাবেই চাইছি আমার মেয়ের জীবনে আপনাদের এতটুকু ছায়াও পড়ুক। আজকের এই পরিস্থিতি যথাযথই অপ্রত্যাশিত, আশা করি আর কোনোদিনও এইরকম অপ্রত্যাশিত পরিস্থিতিতে আমাকে কিংবা আমার পরিবারকে পড়তে হবে না। ভালো থাকবেন। চারুর শব্দগুলো ধীরে এবং ঠান্ডা শোনালেও ছিল ধারালো। চারুর কথায় চারপাশটা যেন নিঃশব্দ হয়ে গেল। হাসপাতালের গেটে লোকজনের আসা যাওয়া চলছে, গাড়ি পার্কিং করছে, কিন্তু এই চারজন মানুষের চারপাশ যেন কোনো শব্দ পৌঁছালো না। আরব মাথা নিচু করে বসে রইল হুইলচেয়ারে। চোখে জল জমে উঠেছে, হাতের আঙুল দিয়ে চুপচাপ মুছল। কণ্ঠে গলার স্বর আটকে এলেও কিছু বলার সাহস হলো না। চারু তাকালো না তার দিকে। এত বছর আগে আদালতের সেই দিনের প্রতিটি কথা এখনো তার কানে বাজে। ওর চরিত্রের সমস্যা আছে, ওর গর্ভের সন্তান আমার নয়। সেই সব কুৎসিত অভিযোগের বোঝা বয়ে অপমান গিলে সে নতুন জীবন গড়েছে। আর আজ এই অপরাধবোধী মুখ দেখে তার মনে হলো, সময় সত্যিই মানুষকে শিক্ষা দেয়, কিন্তু তাও কোথায় গিয়ে যেন সব ক্ষত সারে না। শাশুড়ি আবার ভাঙা কণ্ঠে বললেন, মা, আমরা ভুল করেছি, ভীষণ ভুল। সৃষ্টিকর্তা আমাদের শাস্তি দিয়েছেন। দেখো, আমার ছেলেকে এখন কোথায় বসে আছে। আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ারও অধিকার আমাদের নেই, তবু। চারু তীব্র চোখে তাকালেন। ক্ষমা? সব অন্যায়ের ক্ষমা হয় না। আপনারা ভেবেছেন কথায় সব পাপ ধুয়ে যায়? আমার জীবনটা, আমার গর্ভস্থ সন্তানের ভবিষ্যৎ নিয়ে যে খেলাটা খেলেছিলেন, তার ক্ষত এখনো আছে। তবে হ্যাঁ, আমি শিখেছি ক্ষমা করতে হয়, নিজের শান্তির জন্য। আমি আপনাদের প্রতি কোনো ঘৃণা নিয়ে বাঁচি না, কিন্তু মন থেকে কখনো আপনাদের ক্ষমাও করে দিতে পারছি না, আর কখনো পারবো না। শব্দগুলো এত দৃঢ়, এত স্পষ্ট যে চারপাশের বাতাসও যেন জমে গেল। আরব এবার মুখ তুলে তাকালো, চোখে পানি, ঠোঁট কাঁপছে। আমি জানি চারু, আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি, কিন্তু দেখো তার শাস্তিও আমি পাচ্ছি। কতগুলো বছর ধরে এই হুইলচেয়ারে বসে আছি। আর কত শাস্তি পেতে হবে আমাকে বলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও চারু। তখনই আবারও চারুর শাশুড়ি বলতে লাগলেন, হ্যাঁ চারু, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা পাপ করেছি, তার শাস্তি আমরা পাচ্ছি। যাকে আপন ভেবেছিলাম সেই আমার ছেলের খারাপ অবস্থাতে আমার ছেলেকে ছেড়ে চলে গেল, সাথে লাখ লাখ টাকা নিয়ে গেল। আমার মেয়েটাকে ওর স্বামীর বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার ছেলের এই দুর্দশা, সবই আমাদের পাপের শাস্তি।
তুমি দয়া করে আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ চারু, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আর আমার মেয়ের থেকে আমাকে দূরে সরিয়ে রেখো না প্লিজ। তোমার মেয়ে? চারু তাচ্ছিল্য করে বলল। চারু, লজ্জা করে না এইসব বলতে? যাকে জন্ম হওয়ার আগেই তুমি আর তোমার পরিবার মিলে অস্বীকার করেছিলে, যার উপর প্রশ্ন তুলেছিলে, এই সন্তান তোমার নয় বলেছিলে, আর আজ আমার মেয়েকে তোমার মেয়ে দাবি করছো। এই শব্দটি আর কোনো দিনও উচ্চারণ করো না আরব, নয়তো আমি ওই জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার মেয়ের দিকে তাকালে ওই চোখ আমি উপড়ে ফেলবো। এন্ড আই মিন ইট। তখনই চারুর শাশুড়ি চারুর দিকে তাকিয়ে হাত জোর করে বলতে লাগলেন, দয়া করে আমার ছেলেটাকে ক্ষমা করে দাও চারু। সবকিছু ভুলে আবার দুজনে নতুন করে শুরু করো সবটা। দেখবে সব ভালো হবে। আমার নাতনিরও তো অধিকার আছে ওর বাবার সাথে থাকার, তাই না? আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা পাপ করেছি, আমরা স্বীকার করছি। তোমাকে কষ্ট দিয়েছি, তোমার গর্ভে থাকা সন্তানকে অবজ্ঞা করেছি, চারুর শ্বশুর বললেন। চারু, আমি জানি আমি তোমাকে ভেঙে দিয়েছিলাম। আমি জানি যা করেছি তার জন্য কোনো ক্ষমা নেই। আজ যদি সময় ফেরানো যেত। চারু হাত তুলে থামিয়ে দিল। সময় ফেরে না আরব, আর আমারও ফেরার নেই। আমি আমার পৃথিবী গড়ে নিয়েছি, আমার মেয়ে আমার আলো। তুমি আর তোমার পরিবার আমার জন্য কেবল এক অতীত, যেটা থেকে আমি মুক্ত হয়ে গেছি অনেক আগেই। চারু ও আমারও মেয়ে, আমারও ওর সম্পূর্ণ অধিকার আছে, তা তুমি কিভাবে অস্বীকার করবে? বাবা হিসাবে ওকে আমার কাছে রাখার অধিকার আমার আছে? না নেই মিস্টার আরব, আমার মেয়ের উপর তোমার কোন অধিকার নেই। 6 বছর আগে তুমি নিজে আইনিভাবে নিজে সই সাবত করে বলেছিলে আমার মেয়ের উপর তোমার কখনো কোন অধিকার থাকবে না। তুমি কখনোই বাবার অধিকার নিয়ে ওর সামনে আসতে পারবে না। আশা করি ভুলে যাওনি। এখন যদি তুমি করতে যেতে চাও আমার কিংবা আমার পরিবারের কোনো আপত্তি নেই। বলেই চারু আর একটু দেরি না করে ঘুরে দাঁড়ালো। বাবার হাত ধরে গাড়ির দিকে দৃঢ় পদক্ষেপে এগোতে লাগলো। যাওয়ার আগে চারুর বাবা আরকে শাসিয়ে বলে গেলেন, আমার মেয়ের এবং তার সন্তান থেকে দূরে থাকবে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আরব, তার মা বাবা তিনজনই স্তব্ধ হয়ে রইল, চোখে অপরাধবোধ, অনুশোচনা, অসহায়তা। তবে হয়তো ওনারা বুঝতে পেরেছেন ওনারা খুব দেরি করে ফেলেছেন নিজের ভুলটা বুঝতে। আজ আরব বাবা হতে অক্ষম, এতগুলো বছর ধরে হুইলচেয়ারে বসে আছে, যার জন্য চারুকে এত কষ্ট দিল, সে সময় বুঝে তাকে ছেড়ে চলে গেছে। আরব এবং তার পরিবার চারুর প্রতি করা অন্যায়ের জন্য হয়তো আজীবন পস্তাবেন। চারু চলে যাচ্ছে বাবার হাত ধরে। চারুর শাশুড়ির কণ্ঠে আবার আরতি ভেসে এলো, দয়া করে আমার নাতনিটাকে বাবার ছায়া থেকে বঞ্চিত করো না চারু। চারু তখন হেসে উঠল, তীব্র তাচ্ছিল্যের হাসি। ছায়া? ছায়া তো তখনই থাকে যখন আলো থাকে। আমার মেয়ের জীবনে আলো আমি হব, ওর মা। ওর বাবার জায়গায় আজ কেউ নেই। আপনার ছেলে আজও সেই মানুষ যে আমার সম্মান ভাঙতে দ্বিধা করেনি, আমার গর্ভের সন্তানের উপর প্রশ্ন তুলেছিল। সেই মানুষ আমার মেয়ের বাবা হওয়ার যোগ্য নয়। কথাগুলো শীতল তলোয়ারের মতো কেটে গেল। আরবের চোখে অপরাধবোধের জল গড়িয়ে পড়ল। সে হাত বাড়িয়ে দিল, কিন্তু চারু আর পেছনে তাকালো না। 4 বছর আগে রোদের ঝলমলে আলোয় ভেজা শহরের রাস্তায় গাড়ি ছুটছিল প্রবল গতিতে। সে দিন হয়তো ভাগ্যই আরকে এক অদৃশ্য ফাঁদে ঠেলে দিয়েছিল। মুহূর্তের মধ্যে এক ভয়াবহ শব্দ, ভাঙা কাচের ছিটকে পড়া ঝলক, আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সেই দুর্ঘটনা কেবল আরবের গাড়ি ভেঙে দেয়নি, ভেঙে দিয়েছিল তার জীবনকেও। চিকিৎসকের কণ্ঠ এখনো তার কানে বাজে, শীতল, নির্দয়, অথচ সত্যের বোঝা বয়ে আনে। আপনার 2 পা আর কখনো আগের মতো কাজ করবে না। আর দ্বিতীয় আঘাতটা এসেছিল বজ্রপাতের মতো। আপনি আর কখনো বাবা হতে পারবেন না। এই যেন বেঁচে থেকে মৃত্যু। এক মুহূর্তেই নিজের পুরুষত্বের অহংকার, ভবিষ্যতের স্বপ্ন, সব ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু এ যাবৎ দুঃস্বপ্নের শেষ এখানেই নয়। ঠিক তখনই তার জীবনের সবচেয়ে কাছের মানুষ, স্নেহা, যার হাতে হাত ধরে সে একসময় ভবিষ্যতের স্বপ্ন গড়েছিল, সেই তাকে ছেড়ে চলে গেল। শুধু চলে যাওয়া নয়, সঙ্গে নিয়ে গেল লাখ লাখ টাকা, যেন আরবের ভাঙাচোরা জীবনের ওপর লোভের শেষ আঘাত এনে গেল।
চারুর প্রতি করা অন্যায় এক নিমিষে তার সুন্দর জীবনকে অন্ধকারে রেখে দিল। আর এখন অসম্পূর্ণতা আর অপরাধ বোধ থেকে করে করে খাচ্ছে। চারুর প্রতি করা অন্যায়ের বিচার বিধাতা করেছে, চারুকে চরিত্রহীনের তকমা দিয়ে, চারুর পেটে বেড়ে ওঠা শিশুকে অস্বীকার করে শেষে কি বা পেল তারা, অহংকার এক নিমিষে মাটিতে মিশে গেল। আজ আরবের ঘর নিস্তব্ধ কবরের মতো ঠান্ডা। হুইলচেয়ারে আবদ্ধ শরীর, খালি হাতে ফাঁকা দিন, ভগ্ন স্বপ্ন আর অচল ভবিষ্যৎ, এই নিয়েই 4 বছরের দীর্ঘ অন্ধকারে বেঁচে আছে আরব। আরব চারুর প্রতি করা অন্যায় হয়তো বুঝতে পেরেছিল, কিন্তু সেই বোঝাটা এল দেরিতে, যখন চারু আর ফিরে আসার মতো ছিল না। সে বুঝতে শিখেছে, ভালোবাসা কখনো কখনো প্রতিশ্রুতির মতো মজবুত নয়, বরং লোভ আর স্বার্থের কাছে কতটা ভঙ্গুর। বিকেলের আকাশে ম্লান রোদ মিশে যাচ্ছিল। হাসপাতালের বাইরে যে ট্যাক্সিটার সামনে দাঁড়িয়েছিল চারু, সেখানে যেন এক অদ্ভুত নীরবতা তৈরি হয়েছিল। কিছুক্ষণ আগেও দৃশ্যটা ছিল তীব্র, উত্তপ্ত, স্মৃতির ঝড় আর তিক্ত সম্পর্কের ছাইয়ে ভরা। কিন্তু এখন বাতাসটা যেন থমকে গেছে। চারু হাত ধরে আছে ছোট্ট আরোহীর। মেয়েটি নিষ্পাপ চোখ মুছে হাই তুলছে, তার ক্লান্ত শরীর মায়ের আঁচলে সেদিয়ে যেতে চাইছে। আরোহী এখনো বোঝে না এই মুহূর্তের গভীরতা। চারু চোখের সামনে তখনও ভেসে উঠছে আরব এবং ওর পরিবারের মানুষের দৃশ্য। আরব হুইলচেয়ারে বসা, ভাঙা গলায় শেষবারের মতো বলেছিল, চারু, আমাকে একবার ক্ষমা করে দাও। শাশুড়ি হাত জোর করে কাঁপা কণ্ঠে অনুনয় করছিলেন। এত অনুনয়েও যেন চারুর মনে আগুন ধরাচ্ছিল। যতবারই আরব এবং ওর পরিবারের মুখশ্রী চারুর চোখের সামনে ভেসে ওঠে, পুরনো ক্ষতগুলো যেন তাজা হয়ে ওঠে। চারুর চোখে আগুনের জল মিশ্রিত এক অদ্ভুত ঝলক ছিল। তার সমস্ত অতীত, সমস্ত অপমান, সমস্ত নির্যাতনের স্মৃতি যেন আবার বুকের ভেতর জ্বলে উঠছিল। বর্তমান। চারুর মা এগিয়ে এলেন। শান্ত, ক্লান্ত কণ্ঠে বললেন, চলো এবার বাড়ি ফিরে যায় সকলে। চারু মাথা নাড়ল। চারুর আব্বু মাথা নত করেছিলেন সারা সময়। তিনি একবারও কথা বলেননি। হয়তো চোখের ভেতর দিয়ে অনেক কিছু দেখেছেন, কিন্তু বলতে পারেননি। চারু মেয়ের হাত শক্ত করে ধরল। মাটিতে তার ওড়না ঝুলে যাচ্ছিল, তবু তার পদক্ষেপ দৃঢ়, অবিচল। গাড়ির দরজা খুলল চারু। মেয়েকে ভেতরে বসাল। মা বাবা তাদের জায়গায় বসলেন। শহরের ব্যস্ত রাস্তা তখনও জীবনের গতি নিয়ে ছুটছিল, কিন্তু চারুর মনে হচ্ছিল এই শহরটাই যেন থেমে গেছে কিছুক্ষণের জন্য। আরব দূর থেকে তাকিয়ে রইল। হুইলচেয়ারে বসে তার শরীর ভারী, চোখ জলে ভরা। চিৎকার করে ডাকতে চাইল, কিন্তু গলা আর বেরোল না। চারু শেষবার জানলার কাছ থেকে তাকাল। দৃষ্টিটা ছিল কঠিন, কঠোর, নিঃশব্দ প্রতিজ্ঞার মতো। ওইদিকে চারুদের গাড়ি ধীরে ধীরে চলে যাচ্ছে। চারুর চেহারায় তখন এক নতুন শান্তি, যেটা আর কারো অনুনয়, আর কারো অনুশোচনে পা ঠেকাবে না। সেটা কেবল তার নিজের সংগ্রাম ও সিদ্ধান্তের ফল। আরব আর তার পরিবার রাস্তায় দাঁড়িয়ে রইল, হতাশ, ভাঙা, একেবারে নিঃশেষ। বাড়ির দরজা খোলার সময় চারুর মা আলতো করে তার কাঁধে হাত রাখলেন। মা, সব ঠিক হয়ে যাবে। চারু মৃদু হাসল। হ্যাঁ আম্মু, সব ঠিক হবেই। হতে হবেই। আমি চাই আমার মেয়ে শিখুক, একজন মেয়ে একাই পারে নিজের জীবন তৈরি করতে। আরোহী তখন ঘুমিয়ে পড়েছে, ছোট্ট হাতটা শক্ত করে মায়ের আঙুল আঁকড়ে ধরে। চারু ওকে কোলে নিয়ে রুমে চলে গেল, তারপর আরোহীকে শুইয়ে দিয়ে ও ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে তাকালো। অন্ধকার আকাশে কিছু মেঘ ভেসে যাচ্ছে, অচেনা পথে। চারু ফিসফিস করে বলল, একজন মেয়ে কি একা জীবনে চলতে পারে না? সব সময় কি পুরুষের দরকার হয় জীবনের পথে? না, হয় না। আমি আমার মেয়েকে নিয়ে থাকব। এই আমার জীবন, এই আমার লড়াই, এই আমার জয়। তখনই আকাশের মেঘগুলো যেন নীরবে উত্তর দিল নিঃশব্দে। হ্যাঁ, একজন মেয়ে একা চলতে পারে। তার উদাহরণ তুমি নিজে, চারুলতা। সমাপ্ত।